আসসালামু আলাইকুম। আজকে আমাদের 5 নম্বর লেকচার অ্যাসিড বেজ ইকুইলিব্রিয়ামের উপরে, অর্থাৎ সম্পূর্ণ মিলে কি বলে রাসায়নিক পরিবর্তন চ্যাপ্টারে আজকে মনে হয় 23 বা 24 নম্বর ক্লাস কিছু একটা হবে আর কি। সো চলেন একেবারে শেষ প্রান্তে চলে আসছি। আজকে আমাদের দেখতে হবে হেন্ডারসন হ্যাসেলবার্গ সমীকরণ এবং সেই সাথে দেখতে হবে কিছু বাফার দ্রবণ সম্পর্কিত অঙ্ক। নতুন কোনো থিওরি না, বাট কনসেপচুয়াল কিছু ব্যাপার স্যাপার আছে, কিছু মাইট প্যাচ আছে আর কি। চলো প্রথমে একটু আমরা আলোচনা করব দূর অনুধাবন ব্যাপারটাকে নিয়ে। এই শব্দটা কি শুনছো তোমরা? রিমোট সেন্সিং বলে ইংরেজিতে, বাংলায় বলে হচ্ছে দূর অনুধাবন। দূর অনুধাবন, আচ্ছা শোনো নাই? এই প্রতিষ্ঠানটার তো নাম শুনছো মনে হয়, ট্রল করতে যায় হইলেও তো শোনার কথা। স্পার্সো। হ্যাঁ, এটার ফুল মিনিং কি? ওইখানে লেখা আছে কই জানি, স্পেস রিসার্চ অ্যান্ড রিমোট সেন্সিং অর্গানাইজেশন। স্পেস রিসার্চ মানে সোজা কথা আমেরিকায় যেটাকে বলে নাসা, বলো তো রাশিয়ার ওইটাকে কি বলে, মানে স্পেস এজেন্সি যেটা, ওটাকে রাশিয়ার স্পেস এজেন্সির নাম কি জানো? ওটার নাম হচ্ছে রস কসমস। রস কোত্থেকে আসছে বুঝছো তো? রাশিয়া থেকে রস। কসমস মানে তো বুঝো। যেমন একটা মজার ব্যাপার আছে এইখানে, যারা মহাকাশে মানে মহাকাশচারীকে ইংরেজিতে কি বলে? অ্যাস্ট্রোনট। এখন কথা হচ্ছে NAUT সম্ভবত বানানটা। তোমরা কি এইটা শুনছো, কসমোনাট? এটা কি ডিফারেন্স কি বলো? হ্যাঁ, ওদের মধ্যে এত বেশি তীব্র জাতীয়তাবাদ এবং এত বেশি তীব্র নিজেদের মধ্যে প্রতিহিংসা কাজ করে। ও যাদেরকে অ্যাস্ট্রোনট বলে ডাকে, আমি তাদেরকে অ্যাস্ট্রোনট বলবো না, আমি নতুন একটা নাম দিব, আমি নাম দিব কসমোনাট। কি অদ্ভুত ব্যাপার, তাই না? আচ্ছা বলতো, জাপানের স্পেস এজেন্সির নাম কি? কিছু জানে না? এই বেটা, ইন্ডিয়ারটার নাম কি বল? ইন্ডিয়ারটা কিন্তু খুব বিখ্যাত, অনেক জোস। ইসরো, রাইট। ওরা কিন্তু অনেক জোস কাজ করে এবং এখান থেকে শেখার অনেক কিছু আছে। জাপানেরটার নাম হচ্ছে জাক্সা, JAXA, আমার যতদূর মনে পড়ে আর কি। অনেকদিন এগুলো নিয়ে আলোচনা করি না। এই যে বাংলাদেশেরটার অবস্থা, এই যে স্পার্সো, এবং এই স্পার্সোর যে লোগোটা পর্যন্ত আমার মনে হয় আমাদের যে ফিজিক্স ইয়ামি আছে, অথবা আমাদের যে ফিজিক্সের মহান গুরু অবিসংবাদিত নেতা ইমনচন্দ্র অনাহারি, তাকে দিলেও মনে হয় এর চেয়ে একটা বেটার লোগো ডিজাইন করতে পারতো। মানে এটা কি, এটা লোগো থেকে শুরু করে সব কিছু দেখলেই কেমন অদ্ভুত লাগে। এবং তারপরে মজার ব্যাপার হচ্ছে, আমি যখন কালকে স্লাইডটা বানানোর সময় মানে ফাইনালাইজ করার সময় এই স্পার্সো লোগো লিখে সার্চ দিছি যেটা খোঁজার জন্য, জাস্ট আমার লোগোটা দরকার ছিল আর কি। সেই সময় আমি এই ছবিটা পাইছি এবং সেখানে খেয়াল করে দেখলাম এরা যে তাদের নিয়োগের জন্য একটা বিজ্ঞপ্তি দিছে, সেইটাও কি লেখছে দেখ। এটা কি লেখা ঠিক আছে? বিজ্ঞপ্তি নিয়োগ। সিমস অ্যাজ ইফ তারা বাংলা পর্যন্ত ঠিক মতো জানে না, কি একটা অদ্ভুত ব্যাপার। যাই হোক, সো স্পেস রিসার্চ অ্যান্ড রিমোট সেন্সিং অর্গানাইজেশন। সো হোয়াট ডাজ দ্য রিমোট সেন্সিং মিন? দূর অনুধাবন মানে হচ্ছে দূরে বসে আমরা অনেক কিছু বুঝি না। কোনো একটা কিছু তুমি যখন ধরো মাছ কিনতে গেছো, তুমি একটু মাছটা টিপে দেখো পচা কিনা, গন্ধ শুকে দেখো গন্ধ আসতেছে কিনা, তাই না? তারপরে বাঙ্গি তরমুজ এগুলো কিনতে গেলে কি একটু পিড়ায় দেখো। তো ব্যাপারটা হচ্ছে এরকম, ওইখানে তো তাও তুমি ধরতে ছুঁইতে পারতেছো, খাইতে পারতেছো না জাস্ট। এইটাও এক ধরনের রিমোট সেন্সিং। তোমরা কি বুঝাচ্ছ আমার কথা বন্ধু? আমি এইখানে বসে বোঝার চেষ্টা করি তোমাদেরকে যে তোমরাও এখানে কি পরিমাণে বুঝতেছো, আমার কথা ঠিকমতো বুঝতেছো কিনা। আমার সামনে বসে থাকলে তো তোমার চোখের তারায় উজ্জ্বলতা ঝকঝক দেখে আমি বুঝতাম ও কথা না কইলেও টের পাচ্ছি ও বুঝতেছে কিনা, চোখ দেখলে বোঝা যায়। কিন্তু এই যে আমি তোমাকে দেখতে পাচ্ছি না, তার মানে আই এম ট্রাইং টু রিমোট সেন্স। বুঝছো ব্যাপারটা? রিমোট সেন্সিং কাকে বলে? যেমন ধরো 2012 বা 14 সালের দিকে, 14 না আর একটু পরে আগেই আর কি, 12 সালের দিকে সম্ভবত বসুন্ধরা সিটিতে আগুন ধরছিল। তো সেটা নিয়ে পুরো টেলিভিশনে লাইভ টাইভ দেখাচ্ছে, হেলিকপ্টার দিয়ে ভিডিও টিডিও করতেছে। ওই সময় কয়েকজন এই যে ফায়ার এক্সপার্ট যারা
বুয়েটের বা বিভিন্ন জায়গায়, তারা টিভিতে সাক্ষাৎকার দিচ্ছিল যে ওইখানে কিছু একটা পুড়তেছে যেটার কমপ্লিট বার্নিং হচ্ছে না। মানে কোনো জায়গায় যখন নিজে থেকে আগুন ধরে তখন ওই বস্তুটার কমপ্লিট বার্নিং হয়, পুরোপুরি পুড়ে যায়। কিন্তু যখন তুমি বাইরে থেকে ফায়ার মানে পুট ইন করবা, মানে বাইরে থেকে আগুন ধরাবা, তখন যেটা হবে ওই বস্তুটা ঠিকমতো পুড়তে পারবে না, আধা পোড়া থাকবে। আধা পোড়া থাকলে হয় কি, কালো কালো ধোঁয়া বেরোয়। এটা আমরা পরে থার্মাল ইঞ্জিনিয়ারিং পড়ার সময় বুঝছি যে আচ্ছা এখান থেকে পিওর কার্বন বেরোচ্ছে, কার্বনের রং তো কালো। যদি কোনো বস্তু পুরোপুরি পুড়ে যেত তাহলে কার্বন ডাইঅক্সাইডের পানি হয়ে যেত, এর একটারও কোনো কালার নাই। যেমন তোমরা অনেক গাড়ির ধোঁয়া দেখবা যে কালো ধোঁয়া হয়, কেন হয়? মানে ওইখানে ঠিকমতো জ্বালানি পুড়তেছে না, অধার্য হয়ে বের হয়ে যাচ্ছে। তো ব্যাপারটা হচ্ছে এরকম, আমি যে ওই গাড়িটার ইঞ্জিনের কি অবস্থা, তারপরে ধরো গাড়ির ধোঁয়া দেখে আমি বলে দিতে পারি যে এই গাড়িতে মোবিল লিক করতেছে কিনা। গাড়ির ধোঁয়া মাঝে মধ্যে দেখবা নীলচে হয়, নীলচে হওয়ার মানে ওই গাড়িতে হচ্ছে মোবিল লিক করতেছে। সাদাটে ধোঁয়া বেরোয় যদি, মানে দৃশ্যমান সাদাটে ধোঁয়া, তার মানে এখানে হচ্ছে তোমার ওই যে কুলিং সিস্টেমে ঝামেলা আছে। মানে এগুলো আমরা ওই থার্মাল ইঞ্জিনিয়ারিং পড়ার সময় আমাদেরকে পড়াইছে আর কি। তো আমি যেমন জানাশোনা এতটুকু জ্ঞান রাখা মানুষ, সে দেখে বলতে পারতেছি রিমোট সেন্সিংয়ের ব্যাপারটা হচ্ছে এটা, দূর থেকে অনুধাবন করা যে কী অবস্থা ওইটার। এখন এই রিমোট সেন্সিংয়ের আইডিয়াটা আমাদের কেন লাগবে? আমরা যখন বাফার দ্রবণের বাইর করব, পিএইচের মান বাইর করতে চাইবো যে এই বাফার দ্রবণটার পিএইচ কত। নর্মালি একটা দ্রবণের পিএইচ মানে কি বলেন তো? মাইনাস লগ অফ হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা। এখন এই হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা বলতে আসলে কোনটা? ওই দ্রবণে যেটা বিয়োজিত হয়ে ঘুরে বেড়াচ্ছে সেইটা, নাকি ওই দ্রবণে যে পরিমাণে হাইড্রোজেন আছে সব বসায় দিতে হয়? কোনটা? যেটা বিয়োজিত হয়েছে। এখন গ্যাঞ্জাম হচ্ছে এই অ্যাসিডের বিয়োজন মাত্রা, ধরো তুমি জানো 4%, তুমি জানো এটার বিয়োজন মাত্রা 4%, আর আমি তাকে দিছি হচ্ছে কথার কথা 1 মোলার। তাহলে তোমার বোঝা উচিত না যে কতখানি বিয়োজিত হয়ে পাশে প্রোটন যাবে? কিন্তু এটা বুঝতে পারবা না। কেন বুঝতে পারবা না? বিকজ বাফার দ্রবণে ওই অ্যাসিডটা একা নাই, ওই অ্যাসিডের সাথে আবার কমন আয়নযুক্ত আর একটা লবণ আছে, এবং ওই অ্যাসিডের চেয়ে লবণটার বিয়োজন মাত্রা বেশি। যার ফলে এর ঘনমাত্রা কি পরিমাণে দিছো, এই যে লবণটার ঘনমাত্রা পাত্রের মধ্যে কি পরিমাণে মিশাইছিলা ইনিশিয়ালি, তার উপরে ডিপেন্ড করে ও কি পরিমাণে ভাঙতে পারবে। কেউ বোঝা না? মানে ব্যাপারটা আসলে একটা মিথস্ক্রিয়া কাজ করে। মানে ধর কি বলে ওইটাকে, ফিজিক্স ইয়ামি আর ইমন দুইজনই পদার্থবিজ্ঞানের ওস্তাদ। এখন ফিজিক্স ইয়ামি তো পাতি নেতা, কিন্তু ইমন তো বড় নেতা, বুঝো নাই? মানে রাজপথের নায়ক। এখন ঘটনা হচ্ছে ইমন যেদিন পুরোপুরি ফুল ফর্মে আছে সেই দিন পাতি নেতা যে পরিমাণে কথা বলবে, আর ইমনের যেদিন হাত পা বাইন্ধে আমি মাঠে নামাইছি রাজনীতি করতে, সেদিন তো পাতি নেতা অনেক সুযোগ পেয়ে যাবে। সো ব্যাপারটা হচ্ছে দেখ, তোকে না দূর অনুধাবন করতে হবে যে ওই সিস্টেমের মধ্যে এখন কি অবস্থায় কে কি পরিমাণে বিয়োজিত হইতে পারতেছে। তোমার কাছে যেটা জানা আছে সেটা হচ্ছে তুমি ইনিশিয়ালি এই অ্যাসিডটাকে কত মোল মিশাইছো বা কত ঘনমাত্রার মিশাইছো, আর এই লবণটাকে ইনিশিয়ালি কত ঘনমাত্রার মিশাইছো। তোমার কাছে দুইজনের ইনিশিয়াল ডেটা জানা আছে, কিন্তু এদের বিয়োজনের পরে যে কে কি পরিমাণে ভাঙতে পারছে এইটা কিন্তু তোমার জানা নাই, এবং তুমি দ্রবণের মধ্যে ডুব দিয়েও চেক করতে পারতেছো না। তোমরা আমার কথা বোঝো নাই বন্ধু? সো হোয়াট ইউ হ্যাভ টু ডু ইজ রিমোট সেন্সিং করা লাগবে, দূরে বসে অনুধাবন করা লাগবে যে ওইখানে কি পরিমাণে কোন আয়নটা বিয়োজিত হয়ে পিএইচ এর লেভেল কোথায় নিয়ে রাখছে আর কি। সো তোমাদেরকে রিমোট সেন্সিংয়ের একটা ব্যাপার বলি, তোমরা অনেকে হয়তো বা ইউআরপিতে পড়বা, নাম শুনছো ইউআরপি? এটা নামে একটা ডিপার্টমেন্ট আছে বুয়েটে, সারা দুনিয়াতেই আছে, বুয়েটে আছে। ইউআরপির মানে কি? আরবান রিসোর্স এন্ড প্ল্যানিং, এরকম কিছু একটা। কাছাকাছি গেছো। এটা হচ্ছে আরবান অ্যান্ড রিজিওনাল প্ল্যানিং, মানে একটা অঞ্চল ভিত্তিক পরিকল্পনাকারী আর কি। তো ঘটনা হচ্ছে ধরো একটা এলাকায়, ধরো বসুন্ধরা একটা পরিকল্পিত নগরী, হ্যাঁ, তারপরে এরকম আরও কি কি জানি আছে না, তারপরে উত্তরা অনেক বেশি পরিকল্পিত ঢাকার, কেন ওটা পরে গড়ে উঠছে বলে ওটাকে পরিকল্পনা করার সুযোগ পাইছে। পুরান ঢাকায় তো অবস্থা বেতাল, একেবারে বিচ্ছিরি। ধরো এই যে মসজিদ, পাশে খেলার মাঠ, তার পিছনে কমিউনিটি সেন্টার, লে বাবা সারাদিন গান বাজনা, ওদিকে নামাজ পড়তে পারতেছে না। আবার এইখানে ধরো যে কমিউনিটি সেন্টার, তার পাশে একটা স্কুল, লে বাবা এই তারা পড়তে পারতেছে না গানের ঠেলায়। ব্যাপারটা হচ্ছে এরকম আর কি, মানে অগোছালো। তো এলাকা ভিত্তিক ডিজাইন করে তারা আর কি। বাংলাদেশে এদেরকে কাজে লাগানো হয় না বলেই, প্ল্যানারদেরকে কাজে লাগানো হয় না বলেই সব বেতাল ঘটে। সো ইউআরপি ডিপার্টমেন্টে একটা সফটওয়্যারের কাজ শিখায়, সেই সফটওয়্যারটার নাম হচ্ছে জিআইএস। তোমরা চাইলে গুগল করে দেখতে পারো, এটা নিয়ে শিখতে পারো আগে থেকে। জিআইএস সফটওয়্যার ফ্রি ভার্সন আছে আর কি, ইউজ করা যায়।
সো জিআইএস সফটওয়্যারের কাজ যারা পারে এদের চাকরি বাকরি থেকে শুরু করে দাম অনেক বেশি, ভয়াবহ। সো জিআইএস সফটওয়্যারে তোলা কিছু ছবি হচ্ছে এগুলা, মানে তোলা ছবি না, জিআইএস সফটওয়্যারে অ্যানালাইসিস করার কিছু ছবি হচ্ছে এগুলা। এই ছবিগুলা কি মনে হচ্ছে? এটা কি মানে তোমার নানির ছবি তুলছি আমি আসমানে বৈশা? কিসের ছবি বুঝছো? এটা কোনো একটা রিজিয়নের ছবি, কোনো একটা এলাকার ছবি, স্যাটেলাইট ইমেজ। এই স্যাটেলাইট ইমেজকে ও অ্যানালাইসিস করে, জিআইএস সফটওয়্যার দিয়ে অ্যানালাইসিস করে ও কী ডেটা দিতে পারে জানো? কত ভয়ঙ্কর সব তথ্য। ওইখানে কারো মাথা দেখা যাচ্ছে না যে কয়টা মানুষ আছে, কোনো মাথা দেখা যাচ্ছে না, বাট ওই জিআইএস সফটওয়্যার দিয়ে আমি গুনে বলে দিতে পারবো ওই এলাকার জনসংখ্যা কত। শুধু তাই না, আমি বলে দিতে পারবো ওই এলাকার মাটিতে পানির পরিমাণ কি। তোরা আমার কথা বুঝোস নাই। শুধু তাই না, আমি বলে দিতে পারবো ওই এলাকার মাটিতে ব্যাকটেরিয়া কি পরিমাণে আছে। অদ্ভুত জিনিস। তো ব্যাপারটা হচ্ছে বিভিন্ন রকমের কি বলে ওটাকে, স্ট্যাটিস্টিক্সের জন্য এটা কাজে লাগে, বিভিন্ন জায়গায় পরিসংখ্যান কাজে চালানোর জন্য সরকারি এইসব ছবি টবি লাগে। সেটা হচ্ছে স্যাটেলাইট দিয়ে তোলা ছবি। সো স্যাটেলাইট দূর থেকে তোলা একটা ছবিকে এই যে জিআইএস সফটওয়্যারে যে কাজটা করতেছে এইটাকেই বলে দূর অনুধাবন। তোরা কি বুঝছিস বাবা আমার কথা? আচ্ছা, সো আশা করি ধরো তুমি ছবিটা তোলার সময়, কথার কথা একটা কাল্পনিক কন্ডিশন বানাচ্ছি, ছবিটা তোলার সময় বা ছবিটা যে মোমেন্টে তোমাকে ডেলিভার করছে ওই গুগল থেকে বা কোনো একটা প্রতিষ্ঠান থেকে তুমি কিনছো, সেই প্রতিষ্ঠান বলেই দিছে যে এই ছবিটা তোলার সময় আকাশ 30% ক্লাউডি ছিল। তাহলে তোমার কি মনে হয় না যে এই সফটওয়্যারে ওই ডেটাটা ইনপুট দিলে সফটওয়্যার করবে কি জানো? ওইখানে আরও একটু ক্ল্যারিফাই করতে পারবে যে মেঘ সরাই দিলে তাহলে কী চেহারাটা হইতো। ঠিক আছে? সো ইট ইজ অল অ্যাবাউট রিমোট সেন্সিং। সো এখন আমাদের আজকে সেই রিমোট সেন্সিংয়ের কাজ করতে হবে। লেটস গেট রেডি। চলো, তো প্রথম কথা হচ্ছে এই অ্যাসিড আর এই লবণ দিয়ে ধরে নিলাম একটা অম্লীয় বাফার দ্রবণ বানানো হয়েছে। তো সেই অম্লীয় বাফার দ্রবণটার আমরা পিএইচ কাউন্ট করতে চাই, অর্থাৎ পিএইচ কাউন্ট করার একটা ফর্মুলা বানাইতে চাই। তোমার জানা আছে কি? আগে এটা একটু ভাবো, তুমি অ্যাসিড কত ঘনমাত্রার ঢালছিলা পাত্রের মধ্যে, ওইটা তোমার জানা আছে। তুমি লবণের কত ঘনমাত্রা ঢালছিলা এটাও তোমার জানা আছে। কিন্তু ঢালার পরে ওই দুটাকে মিশানোর পরে যে কেউ যে কোনো ঘনমাত্রা মিশাইতে পারে, মিশানোর পরে যে ওই দুই ভদ্রলোক ভিতরে যায় কি কাহিনী করছে এটা তুমি কিন্তু আর জানো না। সো তোমার এখন ওইটাই লাগবে যে ভিতরে যে কি অবস্থা হচ্ছে। ঠিক আছে? তো এটার জন্য আমরা একটা কাজ করি, এইখান থেকে যে অ্যাসিডেট আয়নটা আসছে এর ব্র্যাকেটে একটা এস লিখে রাখি আমাদের বোঝার সুবিধার্থে। এটা পরীক্ষার খাতায় লেখার তোমার দরকার নাই। এর ব্র্যাকেটে আমরা একটা এ লিখে সরি উল্টা লিখলাম। এ মানে কি বুঝাচ্ছি আর এস মানে কি বুঝাচ্ছি বলেন তো? হ্যাঁ, এটা হচ্ছে অ্যাসিড থেকে আসা অ্যাসিডেট আয়ন আর এটা হচ্ছে সল্ট থেকে আসা অ্যাসিডেট আয়ন। তো এখন এই দুইটা আয়নের মধ্যে কি হবে? কমন আয়ন ইফেক্ট কাজ করতেছে এবং এদের মধ্যেকার ক্রিয়াশীল কমন আয়ন ইফেক্ট কিন্তু উপরের বিক্রিয়ার যে ইকুইলিব্রিয়াম তাকে এফেক্ট করতেছে নাকি করতেছে না বলেন? প্রশ্নটা কি বুঝছেন? নিচের বিক্রিয়া থেকে আসা যে অ্যাসিডেট আয়নটা সেটা কি উপরের বিক্রিয়ার যে ইকুইলিব্রিয়াম তার উপরে নাক গলায় নাকি গলায় না? মানে ওর ইকুইলিব্রিয়ামের উপর কি এর কোনো প্রভাব আছে নাকি নাই বলো তো? ডেফিনেটলি আছে। তোমরা লাসাতেলির নীতি শিখছো না? উৎপাদের ঘনমাত্রা বাড়লে বিক্রিয়া কোন দিকে যায়? সামনে যায় না পিছনে যায়? কোনটা? পিছনে যায়। বুঝছিস আমার কথা কিছু? তাহলে তোমার এই লবণ যত বেশি ভাঙতে পারবে ওই অ্যাসিড তত যে পিছন দিকে যাবে বলতেছো সমান প্রভাব দিয়ে। ওটা আসলে কোত্থেকে বলতেছো? এটার মূল কথা কিন্তু লাসাতেলির নীতি। লাসাতেলির নীতি থেকে আমরা হচ্ছে মূলত সমান প্রভাবের কথাটা বলি আর কি। ওকে, যাই হোক, মূল আলোচনা শেষ। এবার চলেন আমরা কাজের কাজ করতে নামি। মাজায় দড়ি বাইন্দা, গামছা বাইন্দা আমরা একটা কাজ করব। এই দুই বিজ্ঞানী হেন্ডারসন এবং হ্যাসেলবাক ওনারা একটা বুদ্ধি দিলেন যে হোয়াট ইফ তুমি এই অ্যাসিডের কে এ নিয়ে একটু কাজ করো। এই অ্যাসিডটার কে এ, অর্থাৎ সোজা কথা ওই বিক্রিয়াটার কেসি। এই বিক্রিয়ার কেসি কি হবে দেখেন তো? উপরে থাকবে হচ্ছে CH3C মাইনাস আয়নের ঘনমাত্রা ইন্টু হচ্ছে H প্লাস আয়নের ঘনমাত্রা ডিভাইডেড বাই হচ্ছে CH3C H এর ঘনমাত্রা। এখন আমাকে বলো এই ঘনমাত্রাগুলো কোন অবস্থার বসাইতে হয়? এই ঘনমাত্রাগুলো বসাইতে হয় সাম্য। হ্যাঁ, বুঝি নাই কি? উৎস নির্বিশেষে। রাইট বস, উৎস নির্বিশেষে। ওকে, সো এইগুলো হচ্ছে সাম্য অবস্থার ঘনমাত্রা বসাইতে হয়। এখন পরবর্তী কথা হচ্ছে আমার এই যে ঘনমাত্রাটা আমি বসাইলাম তোমরা একটু ভেবে দেখো
এই ঘনমাত্রাগুলো বসাইলে যে রাশিটা পাইছি তাকে কি আর কেসি বলে? এটাকে কি বলে ডাকে জানো? ওই অ্যাসিড, যে অ্যাসিড দিয়ে তুমি এই দ্রবণটা বানাইছো বাফার দ্রবণ, সেই দ্রবণের কে। এখন তাহলে খেয়াল কর, কে এ ইকুয়াল টু, আমি এবার রিমোট সেন্সিং আস্তে আস্তে শুরু করতেছি। দেখেন কে এ ইকুয়াল টু আমার কি লেখা উচিত একটু ভাবো তো। আমি লিখতে চাই এখানে, সেটা হলো দেখো এই সবগুলারে নিয়ে চলে আসি আমি, কিন্তু আনতে যে একটা ঝামেলা করব আমি, সেই ঝামেলাটা হইতেছে শোনো, দেখো তো এটা কে কে বুঝছো? গতকালকেই ক্লাসে একবার মনে করাই দিয়েছিলাম আপনাদের, মনে পড়ে? দেখেন তো, ইরেসপেক্টিভ অফ সোর্স। তোমার কথা ছিল এই বিক্রিয়াটার কেসি বাইর করার সময়, যে উপরের বিক্রিয়ার কেসি বাইর করার সময় ওই বিক্রিয়ার উৎপাদগুলোর ঘনমাত্রা লিখবা ডিভাইডেড বাই বিক্রিয়কের ঘনমাত্রা লিখবা। এখন কথা হচ্ছে ওই উৎপাদগুলোর ঘনমাত্রা, অ্যাসিডেট আয়নের ঘনমাত্রা বা অ্যাসিডেট আয়ন সিস্টেমে আসতেছে দুইটা সোর্স থেকে। একটা হচ্ছে অ্যাসিড ভেঙে আসতেছে, আবার লবণ ভেঙে আসতেছে। কি ভেঙে আসতেছে তো তোমার কইতে কই নেই ভাই, আসমান জমিন ভেঙে আসলেও, বোঝা না, আসমান জমিন ভেঙে আসলেও যতখান থেকে আসছে টোটাল কনসেন্ট্রেশনটা এখানে বসানোর কথা ছিল। মনে পড়ছে তো সবার নাকি? ওকে, তাহলে এখন আমরা একটু এগুলোর উপরে লিখি, জায়গা কমে যাইতেছে, ছোট জায়গা। আচ্ছা, এখন ঘটনা হইলো বন্ধু, দেখো তোমার তো এই দুইটার ঘনমাত্রার যোগফল বসানোর কথা, তাই না? তো সিস্টেমে আসলে একটু বলতো কোনটার অ্যাসিডেট আয়নের ঘনমাত্রা বেশি হবে, অ্যাসিড থেকে আসা অ্যাসিডেট আয়ন নাকি সল্ট থেকে আসা অ্যাসিডেট আয়ন? সো আমি কি একটা কথা বলতে পারি, এখানে অ্যাসিড থেকে যে অ্যাসিডেট আয়নটা আসছে, এই যে অ্যাসিড থেকে যে অ্যাসিডেট আয়নটা আসছে, দ্যাট ভ্যালু ইজ সিগনিফিক্যান্টলি লো দেন হুইচ ইজ কামিং ফ্রম দ্য সল্ট। লবণ থেকে আসা অ্যাসিডেট আয়নের তুলনায় এইটার পরিমাণটা খুবই নগণ্য। এখন এটাকে আমি জিরো ধরতেছি কেন জানো? এটা কি আকারে আছে দেখেন তো, প্লাস মাইনাস থাকলে তো বলছিলাম বড় একটা সংখ্যার তুলনায় ছোট একটা সংখ্যা যোগ করা বিয়োগ করা একই কথা, করলেও কি না করলেও কি, বুঝেছো? একটা কথা কোনো ধান্দাবাজি করবো না, প্রত্যেকটা কথা দেখবে আগের সাথে রিলেটেড, প্রত্যেকটা কথা গাণিতিক, একটা কোনো ধান্দাবাজি চুরি চামারি নাই। তখন বুঝবি যে রিমোট সেন্সিং করতে গেলে আমি কতটুকুকে ইগনোর করতে পারি, কতটুকুকে করতে পারি না, মানে দ্যাট উইল সেট আ লিমিট টু ইউ। সো এবার আসেন, কে এ ইজ ইকুয়ালস, তাহলে আমি এই পুরো ইকুয়েশনটাকে একটু মানুষ করে লিখি। হ্যাঁ, মানে আমাদের ফাইনালি যেটা দাঁড়াইলো সেটাকে আমাদের লিখলে মনে হয় এরকম আসবে কিছু একটা, দেখো তো এরকম থাকে না? এটাকে একটু মাঝখানে নিয়ে আসি, দেখতে খারাপ লাগতেছে। দেখেন বুঝছেন কিনা? ঠিক আছে, ওকে। এইটা যদি বুঝে ফেলে থাকেন তাহলে উপরের লাইনটা আবার ছোট করে দিচ্ছি, মানে আমার এখানে জায়গা ছোট আর কি, ঠিক আছে? সো একটা ছোট করে একটাকে লেখা লাগবে। সো এই হলো তোমার অবস্থা। এখন তোমরা আমাকে বলো বন্ধু আর কি করা যায়? দেখো তো ভাই, তোমার তো এখানে ইকুইলিব্রিয়ামে অ্যাসিডেট আয়নের ঘনমাত্রা বসানোর কথা, তুমি কি আসলে জানো যে সিস্টেমে কি পরিমাণে অ্যাসিডেট আয়ন আছে? জানো না তো, তোমার ওটা দূর অনুধাবন করা লাগবে। ইকুইলিব্রিয়ামে কত আছে তো জানাই নাই, এইচ প্লাস আয়নের ঘনমাত্রা যদি ইকুইলিব্রিয়ামে কত আছে জানাই থাকতো তাহলে তো এত কাহিনী করতাম না, ওইটা দিয়েই তো আমরা পিএইচ বের করতে পারতাম। তোরা বুঝছস তো? আমার এখানে রাজপুত্র কিন্তু এই যে এইটা, সরি রাজকন্যা কিন্তু এটা আমার, আমি কিন্তু ইনারে চাইতেছি যে ইনার মানটা আসলে কত। এইচ প্লাস আয়নের ঘনমাত্রা ইকুইলিব্রিয়ামে কত যদি জানতে পারি, ওটা নেগেটিভ লগারিদম মাইরে দিলেই তো আমার পিএইচ হয়ে যাবে। সো দ্যাট ইজ দ্য টার্গেট অফ ইউর মিশন। সো এইটা যদি বাইর করতে চাই তাহলে এই দুইটার মান লাগবে, আর কে এর মান তো আমরা জানি, কে এর মান তো কনস্ট্যান্ট একটা জিনিস, ওই অ্যাসিডের কে জানা আছে আমাদের। সো এখন দেখো একটা জিনিস, আমরা এই জিনিসটাকে না একটু মডিফাই করে লিখবো একটা জিনিস, দেখেন তো কেমন লাগে। এইটাকে আমরা এরকম লিখতে পারি কিনা সেই কথাটা হচ্ছে, ওইটাকে আমি লিখতে চাচ্ছি, কে এর জায়গায় কে থাকলো সমস্যা নাই, ইকুয়াল টু উপরে তোমার যে লেখার কথা সল্ট থেকে আসা অ্যাসিডেট আয়নের ঘনমাত্রা, এটাকে আমি সরাসরি লিখতে চাচ্ছি CH3COO এর ঘনমাত্রা, তবে সেটা ইনিশিয়াল।
আর সাথে আছে হচ্ছে H+ আয়নের ঘনমাত্রা, সেটা কিন্তু আবার ইকুইলিব্রিয়ামে। তারপরে নিচে যেটা আছে কি বলে, এই গাধাটার ঘনমাত্রা মানে অ্যাসিডটার, সেই অ্যাসিডের ঘনমাত্রা থাকবে, তবে সেটা হচ্ছে ইনিশিয়াল অবস্থায়। ভালো করে বোঝেন, এই লাইনটাই সবাই ধরা খায়, এটাই বুঝে না। এই লাইন না বুঝলে আমি আরও 10 বার বলবো, বাট তুই আগে ভাব যে কথাবার্তা ঠিক আছে কিনা। কোনো গাঁজাখুটি চলবে না এই জায়গায়। দেখো নিচের লাইনটা বুঝছো কিনা আগে এটা বলো, মানে হরের পার্টটা যদি বুঝো, ডিনোমিনেটর বুঝলে তাহলে অনেক সহজ। দেখ ভাই, কথা ছিল তুমি ওই অ্যাসিডের ঘনমাত্রাটা বসাবা, তবে সেটা ইকুইলিব্রিয়ামে কত এটা বসানোর কথা। ওই অ্যাসিডটা কি বেশি ভাঙতে পারছে, সুযোগ পাইছে? তো না পাইলে ওর ঘনমাত্রা তো তাহলে আগে যা ছিল ইকুইলিব্রিয়ামে মোটামুটি ওইটাই থাকবে। ওইটুকু তো দূর অনুধাবনের জন্য আমরা একটু স্যাক্রিফাইস করতেই পারি, সিম্পলিফাই করতেই পারি। তোরা বুঝিস নাই বাবা? তাহলে নিচেরটা কি লিখে দিলাম, ইকুইলিব্রিয়ামে অ্যাসিডের কনসেন্ট্রেশন দরকার ছিল, ওটা তোমার আসলে ইনিশিয়ালি অ্যাসিডের যে কনসেন্ট্রেশন ওটারই সমান। শেষ। সবাই বুঝছিস? মানে গ্যাঞ্জাম নাই। আচ্ছা, H+ আয়নের ঘনমাত্রা ইকুইলিব্রিয়ামে বসানোর কথা ওইটাই রাখছি, ওটা আমি কিচ্ছু করি না, ডিডন্ট ইভেন টাচ। এইবার আসো এইটা কি করছি, এইটার কথা খেয়াল কর। আমার কাছে এই যে লবণটার ঘনমাত্রা শুরুতে যদি ধরে নিলাম 5 মোল পার লিটার ছিল, 5 লিখছি, তাহলে এটা ছিল 0, এটাও ছিল কত, 0 না? সাম্যাবস্থায় এসে 5 থেকে কত চলে যাওয়ার কথা এখান থেকে বলুন তো? 5 থেকে মোটামুটি 5 চলে যাওয়ার কথা। তাহলে এখানে পয়দা হওয়ার কথা কত, 5, আর এখানেও 5। দেখ ভাই, তোর দরকার ছিল এটা, যে ওই অ্যাসিডেট আয়নের ঘনমাত্রা সল্ট থেকে যেটা আসে সেইটার সাম্যাবস্থার ঘনমাত্রা কত, সেইটা যে আসলে ওই লবণের শুরুর ঘনমাত্রার সমান, এটাকে আমরা বুঝতে পারতেছি। একমুখী তো বটেই। 2 নাম্বার হচ্ছে পুরা দ্রবণে যত অ্যাসিডেট আয়ন আসছে ওটা আসছে মেইনলি লবণের কাছ থেকে। আর লবণ পুরোপুরি যেহেতু ভাঙতেছে, তাহলে লবণের শুরুতে যদি 15 মোল থাকতো, তাহলে এখানে 15 মোলই আসতো। বোঝো নাই আমার কথা বন্ধু? হ্যাঁ, তাহলে ওই কাজটাই করছি তো আমি করছি কি, আমার দরকার ছিল সাম্যাবস্থায় অ্যাসিডেট আয়নের ঘনমাত্রা, সেইখানে আমি বসাই দিছি কি ওই লবণটার যে শুরুর ঘনমাত্রা ছিল ওইটা। সাম্যাবস্থায় অ্যাসিডেট আয়নের ঘনমাত্রা মানে হচ্ছে শুরুতে লবণের যে ঘনমাত্রা ছিল ওটা সমান। তাহলে দেখো এই যে লবণের ইনিশিয়াল কনসেন্ট্রেশন। এখন একটু ভাবতেই পারো এটা করে আরেকবার কি মজাটা হইলো, মানে এটা তামাশাটার দরকারটা কি ছিল? কেউ বলতে পারবে এই তামাশায় কি সুবিধা হয়েছে? আরে ভাই, আমি তো জানি ইনিশিয়াল ঘনমাত্রা, আমার কাছে তো আর কিছু নাই। আমার কাছে 2টা জিনিসের ইনিশিয়াল কনসেন্ট্রেশন জানা আছে, একটা হচ্ছে লবণের ইনিশিয়াল কনসেন্ট্রেশন, আর হচ্ছে অ্যাসিডের। এবং লুক এট দ্য থিং, আমি পুরো ইকুয়েশনটাকে, পুরো সিস্টেমটাকে ওইটাতেই ফালাই দিছি, শেষ, প্রমাণ হয়ে গেছে। তাহলে এখান থেকে এবার আপনাদের একটু কাজ করতে হবে, ছোট্ট অ্যালজেব্রা এদিক ওদিক করা, আল জাবির ওয়াল মোকাবেলা। তো মোকাবেলা যদি আমরা করি, তাহলে আমরা এখানে কি পাবো, H+ আয়নের ঘনমাত্রা ইকুইলিব্রিয়ামে এটা ইকুয়াল টু কি থাকে বলেন তো? ওটাকে ওপাশে রেখে দিয়ে এটাকে উপরে উঠাও, তাহলে আমার এখানে কি থাকে, Ka ইন্টু বলো, উপরে আসবে না এটা, এই যে হ্যাঁ অ্যাসিডের ঘনমাত্রাটা উপরে, আর নিচে যাবে হচ্ছে এই যে লবণের ঘনমাত্রা। আচ্ছা, আশা করি সবাই বুঝেছো ব্যাপারটা বহুতই মজাদার অ্যান্ড চমৎকার। হাই, এরপরে আর কি করবা, লগ বসায় দাও, তারপরে মাইনাস বসায় দাও, শেষ, কাজ শেষ। তাহলে আমরা একটু বসাই। এরপর আমরা বসাবো হচ্ছে এই পাশে যদি আচ্ছা আমি শুধু লগ নিচ্ছি, লগ অফ কি লিখলাম, H+ আয়নের ঘনমাত্রা, এটা বসাইলাম। তাহলে এবার বুঝতে পারতেছেন এইখানেও একটা আমাদের লগ আসবে, লগ Ka ইন্টু এই পুরা জিনিসটাকে আমরা একসাথে রাখি আর কি, মানে হেন্ডারসন হ্যাসেলবাগ ওই কাজই করছে। তাহলে আমরা লিখতে পারি কি বলেন তো, লগের পরে থাকবে কি Ka প্লাস, কেন প্লাস আসছে বুঝছিস তো, গুণাকারে থাকলে লগ নিলে প্লাস হয়ে যায়। তাহলে লগ অফ, এবার কি লিখে দিব, পুরা জিনিসটাকে লিখে দিব, পুরা জিনিসটাকে লিখে দিব। দাঁড়াও, আমি কিন্তু বেশ আস্তে আস্তে গেছি, নর্মালি আমি কনসেপ্টটা তো আসতে যাই না, গেছি তোমাদের জন্য যেন সবাই বোঝে। এরপর আমি এটাকে কপি করে নিয়ে যাচ্ছি, আর একটু কাজ বাকি আছে, মাইনাস চিহ্ন বসানো, খুব কঠিন কাজ। এই যে এবার বোথ সাইডে মাইনাস বসাও। সো এইখানে একবারে বসাই দিচ্ছি মাইনাস লগ H+ আয়নের ঘনমাত্রা, মানে এটাকে আমরা কি লিখতে পারবো, ওই দ্রবণের pH ইকুয়াল টু, এখানে থাকবে মাইনাস লগ অফ Ka, মাইনাস লগ Ka
আর এইখানে যদি আমি একটা মাইনাস বসাই তাহলে তো এখানে মাইনাস চলে আসবে, কিন্তু আমি যদি এখানে প্লাস রেখে দেই তাহলে মাইনাসটা কি ভিতরে ঢুকলো না? বুঝে না? লগের ভিতরে ঢুকলো, তো লগের ভিতরে ঢোকার মানে কি পাওয়ারে মাইনাস গেছে মানে উল্টায় যাবে না? তার মানে লগ অফ উপরে যাবে হচ্ছে আমাদের এই বস্তুটার ঘনমাত্রা, আর নিচে আসবে হচ্ছে এই বস্তুটার ঘনমাত্রা। এই যে এখন যারা জানো না তাদের জন্য বলে দিচ্ছি যে এটা বুঝো নাই, লগ মানে মাইনাস লগ এক্স যেটা, এটাকে লেখা যায় কি বলুন তো? লগ 1/x। অথবা আরও ভালো করে বললে এরকম দাঁড়াবে যে আমি যদি লিখি লগ x/y, তাহলে এটা কি আসে জানো? লগ y/x, তাই না? সূত্রটা হচ্ছে এরকম, সামনে মাইনাস থাকলে এটা এরকম লেখা যায়। আমার কিছু করার নেই, এটা গণিতের লোকজনরা বলে দিছে, প্রমাণ খুব কঠিন এটার। যাই হোক, এখন আসো বন্ধু, তাহলে দেখো এই জিনিসটাকে আরও সিম্পলিফাই করে আমরা একটু এভাবে লিখতে পারি। মাইনাস লগ কে কে কী লেখা যায় বলেন তো? পি কে প্লাস, তাই না? মাইনাস লগ অফ কে মানে কি পি কে না? আচ্ছা, তারপরে এবার কি লেখা যায় বলেন? এইটাকে আমরা লিখি যেভাবে, মানে নর্মালি বই খাতাপত্রে এইভাবে লেখে আর কি, তবে দেখলাম যে গুহ স্যারের নতুন এডিশনের যে বইটা ওরা আবার একটু অন্যভাবে লিখছে। আমার মনে হয় ওরা একটু পালোইবার ক্লাস থেকে কপি করছে আর কি। এই বই রাইটার যারা আমাদের মানে ওই স্যারদের যাদের নাম লেখা আছে ওনারা তো আর লেখে না, লেখে তো ওই যে বুয়েট কুয়েটের ঢাবির ভাইয়ারা গান্ডুগুলা, তো ওরা এইসব ভাইয়াদের ক্লাসে সারাদিন বসে থাকে, যে যা করায় এই নিয়ে কপি করে বসায়। তা বসাবি পুরাটা বসা, অর্ধেক অর্ধেক বসায়, কিছু আমার ক্লাস থেকে কিছু ওই ক্লাস থেকে, বোঝেও না যে কি নেওয়া উচিত। দেখো এই জিনিসটাকে বলে হচ্ছে, বইতে বলে যেটা আজীবন আমরা যেভাবে পড়ে আসছি, সল্টের ঘনমাত্রা ডিভাইডেড বাই এটাকে বলা হচ্ছে অ্যাসিডের ঘনমাত্রা। এটা কি লেখা যায় বল? আইটাই আর দিচ্ছি না, আই দেওয়ার মানে হচ্ছে তো ইনিশিয়াল। ও সরি, ওই হয়েছে আর কি, হয়েছে। এটা লেখা যায় তো নাকি বলো? অর্থাৎ তোমার জানা যে ঘনমাত্রা ছিল, লবণের ইনিশিয়াল যে কনসেন্ট্রেশন তুমি ঢালছিলা ওইটার ঘনমাত্রা বসায় দিবা, এটা হচ্ছে অ্যাসিডের ঘনমাত্রা বসায় দিবা, ঠিক আছে? এখন আসো, ওই গুহ স্যারের বইতে যে কান্নাকাটি করছে বা পালই ভাই সবসময় যেটা করতে বলে ওই জিনিসটা কি, ওটা আমি একটু অন্যভাবে দেখাই, যদি আমি এইভাবে বলি না। আসো, সেই জিনিসটা হচ্ছে এইখানে আসলে সল্ট বলাটা ঠিক না, এটা সত্যি কথা, এখানে সল্ট বলাটা ঠিক না। দেখো সেই জিনিসটা কি, এইখানে বলতে হয় হচ্ছে কনজুগেট বেইজের ঘনমাত্রা। ওই যে অ্যাসিড বসাইছো আর ওই অ্যাসিডের কনজুগেট বেইজের ঘনমাত্রা, মানে আসলে ওইখানে তোমাদের কি মনে আছে কই জানি, এই যে লবণের যে ব্যাপারটা, এই দেখ এই যে লবণের যে ঘনমাত্রাটা ওইটা আসলে কি ছিল তাকায় দেখেন তো, ব্যাকট্র্যাক করেন, ব্যাকট্র্যাক করলেই টের পাবো। ওটা আসলে ওই অ্যাসিডের যে অনুবন্ধী ক্ষার, মনে আছে এই অ্যাসিডের অনুবন্ধী ক্ষারই কি এটা না? বোঝা না? ওইটাই তো, ওইটার ঘনমাত্রা আসলে। এখন এটা বসানো কেন জরুরি ওটা বুঝবো আর কি আস্তে আস্তে, ঠিক আছে? চলো, এখন ঘটনা হচ্ছে দ্যাট ইজ দ্য ফর্মুলা। আমরা এই সূত্র ব্যবহার করে অঙ্ক করব। সো তুমি যদি এই উপরেরটাও শিখে রাখো তাতেও কোনো ক্ষতি নেই, কোনো প্রবলেম নাই, কাজ চলবে, বাট এটা শেখা বেশি ভালো আর কি। হ্যাঁ, এটা শুধুমাত্র গুহ স্যারের বইতে আমি দেখলাম, হাজারি স্যারের বইতে এগুলো নিয়ে কোনো কথা বলে নাই, আমি যত দেখছি আর কি। আমার কাছে 2022-এর বই, 24-এরটা নাই। ওকে, সো এখন আমাদের এবার কি করা লাগবে? তাহলে অম্লীয় বাফার দ্রবণের জন্য তো এই ইকুয়েশন কেবল বানাইলাম, ক্ষারীয় বাফার দ্রবণের জন্য এই ইকুয়েশনটা কেমন আসবে বুঝতেছেন? অম্লীয় দ্রবণ হয়েছে বলে পিএইচ বের করতে পারছো, ক্ষারীয় বাফার দ্রবণ যখন হবে তখন তো পিএইচ বের করা যাবে না, আগে কি বের করতে হবে? পি অফ ওএইচ। তাহলে ইকুয়েশনটা আসবে হচ্ছে পি অফ ওএইচ ইকুয়াল টু পিকে এর জায়গায় আসবে পিকে বি প্লাস লগ অফ সল্ট বাই অ্যাসিড আছে, আর ওর ক্ষেত্রে কি আসবে? সল্ট বাই বলেন তো বেইজ। তাহলে বল এবার আমাকে, তাহলে সেই বিশেষ রূপটা কি যেটা গুহ স্যারের বইতে লেখছে? পিকে এ প্লাস কি বলেন তো? লগ অফ সল্টের জায়গায় কি লেখছে? কনজুগেট বেইজ। সি বেইজ মানে বুঝছস তো, কনজুগেট বেইজ ডিভাইডেড বাই কি বলতো? অ্যাসিড, অ্যাসিডের কনসেন্ট্রেশন। এখন তাহলে এর ক্ষেত্রে ইকুয়েশনটা কেমন হবে মডিফাই করলে? পিওএইচ ইকুয়াল টু পি কেবি প্লাস লগ অফ, বলেন উপরে সল্টের জায়গায় কি লিখবে? কনজুগেট অ্যাসিড বাই হচ্ছে বেইজ, যা ছিল তাই নিচে, শেষ। সহজ জিনিস, বুঝেছো? আচ্ছা, এবার আসল কথাটা শুনো, যেটা আসলে বলাটা উচিত ছিল। মানে এইটাও ঠিক আছে, চেঞ্জ করছে, কনজুগেট অ্যাসিড কনজুগেট বেইজের কনসেপ্টে গেছে, ভালো করছে।
আসলে যে কথাটা বলার বেশি জরুরি ছিল সেই কথাটা হচ্ছে এই সূত্রটা আসলে যেভাবে দেখতেছো ব্যাপারটা এরকম না, আদৌ এরকম না। এই সূত্রটার আসল চেহারাটা হওয়া উচিত হচ্ছে এরকম, পিএইচ ইকুয়াল টু হচ্ছে পিকেএ প্লাস লগ অফ, তুমি চাইলে সল্ট লেখো, কনজুগেট বেজ লেখো, কোনো ব্যাপার না, ওইগুলোর দিকে ফোকাস দিও না, ফোকাস দাও এই দিকে। দেখো এখানে যে ঘনমাত্রা আছে না, এগুলো আসলে ঘনমাত্রাই না, এগুলা কি জানো? মোল নাম্বার। মোল নাম্বার অফ সল্ট বাই হচ্ছে মোল নাম্বার অফ অ্যাসিড। আসল সূত্র হচ্ছে মোল নাম্বারের। এখন ভাবতেই পারো যে তাহলে মোল নাম্বারের সূত্র তোর এখানে কেন এরকম আসলো? এখানে এরকম আসছে কেন যে তোমাদেরই বাড়ির কাজ দিব আমি, টেনশনের কিছু নাই, পারবা, আমি দেখাইছি। কিন্তু এখন বোঝো যে তাহলে আসল সূত্র যদি এটা হয়ে থাকে তাহলে বইতে যেহেতু এটা দেখানো, বইয়ের অঙ্কগুলোও নিশ্চয়ই এটা দিয়ে করছে, তো এটা দিয়ে করলে তাহলে আনসার মেলে কেন বলো? মোল সংখ্যার ঘনমাত্রা তো একই কথা না। আসল সূত্র আচ্ছা দেখো ঘটনাটা হচ্ছে কি, মোল নাম্বারের একটা সূত্র গিয়ে আমরা শিখছিলাম, সি ইন্টু ভিএল ফেজ টু, মনে পড়ে? পরিমাণগত রসায়ন। সো ঘটনা হচ্ছে এই উপরেও যদি আমি বসাই সি কনসেন্ট্রেশন ইন্টু ভলিউম লিটার্স, উপরের ডেটাটা হচ্ছে তোমার কিসের? সল্টের, আর নিচের ডেটাটা হচ্ছে অ্যাসিডের। তো বইয়ে যেসব গান্ডু গান্ডু অঙ্ক দেয়, বাচ্চা বাচ্চা অঙ্ক দেয়, সেই প্রত্যেকটা অঙ্কে প্রায় দেখবা আয়তন সমান দেয়। যেহেতু আয়তন সমান, অথবা আয়তনের কথা কিছু উল্লেখই করে না, অথবা বলে দেয় যে টোটাল দ্রবণটা এত লিটারের, তার মানে ওইখানে আলাদা করে কিন্তু লবণ আর অ্যাসিডের কোনো আয়তন বাইর করা যাচ্ছে না, তার মানে দুইজনেরই কমন ভলিউম। আমার কথা কি বুঝতে পারছিস বাবা? যেহেতু কমন ভলিউম, তাহলে উপরে নিচে তো ভিএল ভিএল কাটাকাটি যাচ্ছে, তখন তো আসলেই সূত্রের ফর্মটা দাঁড়ায় সি বাই সি। বুঝছিস? সো ব্যাপারটা হচ্ছে মূল রূপ, ফর্মুলার অ্যাকচুয়াল রূপটা কিন্তু মোল নাম্বার অফ সল্ট বাই মোল নাম্বার অফ অ্যাসিড, যেটাকে সিম্পলিফাই করলে একটু তোমাদেরকে দেখানোর মতো করে এইভাবে লেখা যায়, ঠিক আছে? সো ওইভাবে লিখলেই সহজ হয়, অঙ্ক টঙ্ক করা যায় তাড়াতাড়ি। কিন্তু এখন সমস্যা হচ্ছে যেটা, আমরা এই ফর্মটা শিখতাম হচ্ছে অ্যাডমিশনের সময় যায়, আমাদের শিখাইতাম এত বছর পোলাপেনদের তাই, কিন্তু গত কয়েক বছর ধরে, আমি গত ক্লাসে মনে হয় বলছি তোমাদেরকে যে এখন স্যাররা যে বই আপগ্রেড করতে যায় খুঁজে পায় না কন্টেন্ট, যে কী দিব আসলে একাডেমিক লেভেলে, তখন করে কি অ্যাডমিশনের বিভিন্ন কোচিংয়ের চোথা থেকে অঙ্ক কপি মারে। ওই কপি মারতে যায় যেটা করছে, অ্যাডমিশনের যে অঙ্কগুলো যেখানে মোল নাম্বার ছাড়া অঙ্ক হয়ই না, মানে সূত্রের আসল রূপটা যদি তুই না জানিস তুই অঙ্ক করতেই পারবি না, মানে হবে না অঙ্ক। সেই অঙ্কগুলো যখন ঢুকাইছে বইতে, কয়েকটা তো উদাহরণ নিশ্চয়ই করে দিছে, উদাহরণে আবার দেখাইছে যে মোল নাম্বার দিয়ে অঙ্ক করা লাগবে, কিন্তু কেন যে মোল নাম্বারে করা লাগে তার কোনো ব্যাখ্যা নেই। বোঝা না আমার কথা? এবং একাডেমিকে এখন ওই অঙ্কগুলো আসে, বোর্ডের প্রশ্ন ঘাটলে দেখা যায় ওই প্রশ্নও আসে যে মোল নাম্বার দিয়ে করা লাগে। তো সূত্রের প্রমাণ দেখানো আছে কিন্তু এইটার। আচ্ছা এখন কেন যে এখানে মোল নাম্বারের ব্যাপার, এটা যে আসলে মোলারিটির ব্যাপার না, সেটার একটা কিঞ্চিত আইডিয়া আমি দেই, তোমরা বাড়ির কাজ করার পরে তারপরে আমি বাকিটা খোলাসা করবো আর কি। দেখো তুমি এই বাড়ির কাজটা করবা, ডিফারেন্স কি দেখেন তো, আমি যেটা করে দিয়েছি সেটার সাথে এটার পার্থক্যটা কি আসলে? এই লবণটা একটু আলাদা হওয়ার কারণে তোমার হিসাব নিকাশ একটু আলাদা হবে। আমি হালকা করে একটু দেখাই। এই দ্রবণের তাড়াতাড়ি বলো পিএইচ বাইর করতে চাই, এটা একটা বাফার দ্রবণ, তাহলে প্রথম কাজ আমাদের কি করা উচিত জানো? ওই অ্যাসিডের কে এটা লেখা উচিত, তাই না? মানে কেসি আর কি, ওই বিক্রিয়াটার কেসি, যেটাকে আমরা বলবো কে এ। তাহলে কে ইকুয়াল টু কি আসবে? উপরে থাকবে কি বলেন? উপরে থাকবে হচ্ছে কনসেন্ট্রেশন অফ CH3, বলো সি ডাবল মাইনাস এইচ প্লাস আয়নের ঘনমাত্রা বাই হচ্ছে CH3 সি ডাবল এইচ এর ঘনমাত্রা। এই প্রত্যেকটা জিনিস হচ্ছে ইকুইলিব্রিয়ামের, ঠিক আছে? এখন ঘটনা হচ্ছে লিখে দিলাম ইকিউ ইকিউ ইকিউ। এখন কথা হচ্ছে এই অ্যাসিডের আয়নের যে ঘনমাত্রা, আমি একটু তাড়াতাড়ি প্রমাণ করতেছি। অ্যাসিডের আয়নের ঘনমাত্রা পুরো সিস্টেমে আছে দুই জায়গা থেকে, একটা হচ্ছে কোত্থেকে? অ্যাসিড থেকে আসা, আর একটা হচ্ছে কোত্থেকে? সল্ট থেকে আসা। তাহলে আমাদের এখানে কি লেখা উচিত? দুইটার যোগফল লেখা উচিত, কিন্তু যোগফল লিখতে চাই দেখলা কি সল্টের চেয়ে অ্যাসিডের ঘনমাত্রা কি এক্সট্রিমলি লো। সো তখন তুমি কোনটাকে ইগনোর করবা? সল্টেরটাকে নাকি অ্যাসিডেরটাকে? কোনটাকে? অ্যাসিডেরটাকে ইগনোর করবা। তার মানে আমি কি একটা কথা লিখতে পারি এখানে, দেখেন তো, থার্ড ব্র্যাকেট CH3 সি ডাবল মাইনাসের কনসেন্ট্রেশন, তবে এটা আসছে হচ্ছে সল্ট থেকে, এবং কোন অবস্থায়? ইকুইলিব্রিয়ামে। আর বাকি যা যা ছিল সব আগের মতো। বোঝাছ বাবারা? আমি কি ঠিক লিখেছি তো? ঠিক আছে, আগাবো।
এখনই গ্যাঞ্জামটা লাগিয়ে গেছে, তোমরা কি টের পাইতেছো? একটা গ্যাঞ্জাম লাগিয়ে গেছে এই জায়গায়, টের পাইতেছো না? এই যে এই ভুলটাই সবাই করে। ইমন আছে এখানে? ইমনও নাই, শ্বেতাব চন্দ্রও নাই। আচ্ছা ঠিক আছে, লাগবে না। বিশিষ্ট গণিত বোদ্ধাদেরকে এখন দরকার ছিল, যাদের অঙ্ক নিয়ে অনেক চেঁচামেচি। এবার দেখো বন্ধু, গ্যাঞ্জামটা হইতেছে এখানে যেখানে, সেটা হলো আগে আমরা কি করছিলাম, এই যে সল্টের যে ঘনমাত্রা, সরি অ্যাসিটেট আয়নের যে ঘনমাত্রা, ওইটাকে আমরা ডিরেক্ট কি বসাই দিছিলাম? সল্টের ঘনমাত্রা না? এবার কি করতে পারবো বলো তো? না। কে ডাবিন নাকি? জি ভাইয়া। এইটা তো করা যাবে না। এটা কেন করা যাবে না বলো? আবির ভাই বলে দিছে, তোমরা সমাধান খোঁজো, কেন বসানো যাচ্ছে না? আমি লিখতে থাকি, তোমরা বলো। জে আফা, এইখানে যদি তোর কাছে 5 মোল থাকতো, এইটা কত থাকতো? 0 0 শুরুতে। 5 থেকে কত চলে যাইতো বলতো? 5 চলে যাইতো। এই জায়গায় কি 5 হইতো? এ তো হইতো 10। 10 মানে বুঝোস 2 × 5, আর এখানে হয়তো এইটা কত হবে জাহান নামে। যাক, এখন গ্যাঞ্জাম হইতেছে আমার তো লাগবে সাম্যাবস্থায় অ্যাসিডেট আয়নের ঘনমাত্রা কত। সেই অ্যাসিডেট আয়নের ঘনমাত্রাটা আগে ছিল লবণের ঘনমাত্রাটা সমান। খেয়াল করে দেখ, অ্যারো দিছিলাম আমি এইভাবে, এই যে এইটার সমান ছিল, কিন্তু এইবার তো এটার ডাবল হয়ে গেছে। তাহলে এবার বুঝে শুনে বলেন, আমার কাছে জানা আছে কিন্তু লবণের ঘনমাত্রা, অ্যাসিডেট আয়নের ঘনমাত্রা কত আমি জানি না। সো আমার লবণের ঘনমাত্রার সাপেক্ষে ওই অ্যাসিডেট আয়নের ঘনমাত্রাটা কত হবে একটু বুঝে শুনে বলো। আমি লিখতেছি, তোমরা আস্তে আস্তে বলো। নিচে কি লিখবো তাই বল। CH3COOH এর ঘনমাত্রাটা কোন অবস্থায় লিখবো? এটা বুঝছস তো? নিচেরটা বুঝছস তো? H+ এরটাও কোন অবস্থার? ইকুইলিব্রিয়ামের। বুঝছি। এখন গ্যাঞ্জাম হচ্ছে এই জায়গায়। হ্যাঁ, বাকিটা বলো বলো। এত মানুষজন চুপ করে আছো কেন? যে আমার এইটা অ্যাসিডেট আয়নের ঘনমাত্রা লাগবে, বাট সেটা লবণের সাপেক্ষে যদি আমি লিখতে যাই তাহলে কত আসবে এখানে আসলে? ইনিশিয়াল ইনটু মোলার সহ এরকম কিছু। 2 দিয়ে মাল্টিপ্লাই হওয়ার কথা না, কারণ লবণের ঘনমাত্রা তো 5, কিন্তু ওই অ্যাসিডেট আয়নের ঘনমাত্রা তো আসলে 10। বুঝে না রে আমার কথা? তাহলে ওইখানে একটা 2 দিয়ে মাল্টিপ্লাই হবে তো। এখন ভাবতে পারো ব্র্যাকেটের ভিতরে হবে না বাইরে হবে। আরে বাবা, ওইটা একটা ঘনমাত্রার মান। আমরা এখানে থার্ড ব্র্যাকেট মানে কি বুঝাই? পুরো জিনিসটার ঘনমাত্রার মান, ওটার সাথে সিম্পলি 2 দিয়ে গুণ করা লাগবে, শেষ। এখন তোরা, আমি আর করতেছি না, তোরা শুধু এইটুকু বোঝ, মানে অতটুকু অন্তরের গভীরে একটু উপলব্ধি কর, যতটুকু অঙ্ক পারিস। ইকুয়েশনটা আগের চেহারা যেটা ছিল, এখন কি ওটা আসবে? না, ওটা আসবে না তো। সো যার ফলে দেখো, লগ 2 যোগ হবে নাকি? এই ধরে ফেলেছো। এখন ঘটনা হচ্ছে, যেহেতু আসবে না, তার মানে হচ্ছে তোমার ইকুয়েশনটা আগে যেটা বানাইছিলাম আমরা, যে পিএইচ ইকুয়াল টু হচ্ছে কি ছিল বলেন তো? পিকে প্লাস লগ হচ্ছে, তুমি লিখে দিচ্ছিলা সল্টের ঘনমাত্রা বাই কি অ্যাসিডের ঘনমাত্রা। এইটা লেখাটা তো আসলেও ভুল। ওইখানে তো সল্টের ঘনমাত্রা থাকে না, ওইখানে আসলে রাখতে হয় কি বলো তো আমাকে একটু? ওই মানে কনজুগেট বেইজটার ঘনমাত্রা। এই যে অ্যাসিডেট আয়ন যেটা, এটা কি কনজুগেট বেইজ না? আসলে তো বসানো উচিত কনজুগেট বেইজের ঘনমাত্রা। এখন আরিফ ভাইয়ের টেকনোলজি হচ্ছে যেটা, তুমি ওখানে লবণের ঘনমাত্রাই বসাবা, কিন্তু বসানোর পরে লাস্টে যায় প্রমাণে কি হবে জানো? এটার সাথে সিম্পলি যোগ লগ 2 আসবে, আর কিচ্ছু না। প্রমাণে কোনো ডিফারেন্স নাই। এই টাইপের অ্যাসিড আর এই টাইপের লবণ যদি থাকে, তার ক্ষেত্রে প্লাস হবে লগ 2। দেখি আপনারা অঙ্ক কেমন পারেন। কেন লগ 2 প্লাস আসছে বুঝছিস বাবা? হ্যাঁ, 2 গুণ এই 2 গুণ আকারে আছে না, তো লগ 2 তো যোগ হবে। তো এই 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 অ্যাসিড আর এই লবণ দিলে কি হবে? ফর্মুলা কি আসবে? লগ 3। এখানে পিকে প্লাস হবে হচ্ছে লগ অফ, তুমি আরিফ ভাই টেকনোলজিতেই করো, কোনো সমস্যা নেই, সল্ট বাই অ্যাসিড দিয়েই করো, শুধুমাত্র এখানে যোগ করে দিবা লগ 3। যদি আরিফ ভাই টেকনোলজিতে করো তাইলে আর ওই যে পালই ভাই টেকনোলজিতে যাওয়া লাগবে না, ওইটাও সুন্দর, কোনো সমস্যা নেই। কিন্তু আমার সিস্টেম হচ্ছে এটা, আমি জাস্ট লগ 3 যোগ করে দিই, লগ 2 যোগ করে দিই, মানে মূল ফর্মটা আমি ঠিক রাখি। এবং আরও মজার কথা শুনবি, একটু আগে ভেবে দেখ আমাদের কি আসতেছিল, কত যোগ হয়েছে লগ? 2। আগে যে লগ 2 যোগ হয়েছে, তোরা কি বুঝছ? তাহলে তার আগের যে ফর্মটা ছিল একেবারে প্রিমিটিভ যে ফর্ম, কই এইটা? লগ 1 হ্যাঁ, কত? এখানে ছিল তো লগ 1। এখন বলেন তো লগ 1 এর মান কত? 0।
তোরা বুঝছস আমি কেমনে কাজ করি? বুঝছি। সো দ্যাট ইজ মাই ওয়ে, দ্যাট ইজ মাই স্টাইল। এখন তুমি জানো তুমি কেমনে ফলো করবে, আমার কোনো সমস্যা নেই। তবে তুমি যদি এখানে বইয়ের মতো করে বা পাহলই ভাইয়ের মতো করে এটা করো যে অ্যাসিড আর উপরে আছে হচ্ছে কনজুগেট বেজ, ওইটা যদি লেখো তাহলে কিন্তু আবার log 2 log 3 যোগ করা যাবে না, বোঝা না? বুঝছি। আচ্ছা এখন কথা হচ্ছে শোনো, তোমরা এইটা প্রমাণ করো নিজেরা, এটা মজার। হ্যাঁ, আর ওই আগে যেটার প্রমাণ আমি বাড়ির কাজ দিতে চাই, আমি কথা বলতে বলতে নিজে প্রমাণ করে ফেলছি, আমার তো খেয়ালই ছিল না, এটা তো আমার করার কথা না। এটার বাকি অংশটুকু নিজেরা করবা, হ্যাঁ ক্যালকুলেশন নিজের হাতে করবা, মজা লাগবে আর কি। তো এখন ঘটনা হচ্ছে টেনশনের কিছু নাই, তোমাদের একাডেমিকে এই রিলেটেড ইয়াই পাবা, কি বলো এটাকে, মানে অঙ্ক টঙ্কই পাবা, স্টিল নাও কোথাও আসে নাই। হ্যাঁ, সো টেনশনের কিছু নাই। এইগুলা এই যে কই জানি কোনটা, এই যে এই টাইপের যেগুলা লবণ, এই টাইপের লবণ যেগুলো, এইগুলো নিয়ে অ্যাডমিশনও এখনো পর্যন্ত আসে নাই, কখনোই আসে নাই, বাট জাস্ট ফর্মুলার ডেরিভেশনটা দেখাই মজা লাগে এই কারণে আর কি। আর আরও একটা মজার ব্যাপার হচ্ছে যে প্লাস যে log 2 বা log 3, যেটা কেবল তিহা মনে হয় বলে ফেললো, এই জিনিসটা আগে বাংলাদেশে কেউ ওইভাবে করতো না আর কি। প্রথম এই জিনিসটার বাড়ির কাজ দিছিলাম 2017 সালে আমার একটা স্টুডেন্টকে, 17 নাকি 17তেই তো, হ্যাঁ ওরা তখন সেকেন্ড ইয়ারে পড়তো, অর্থাৎ ওরা 18 ব্যাচ। তো ওদেরকে আমি আমার মিরপুরের ব্যাচের অফলাইনের স্টুডেন্টদেরকে দিছিলাম। তো ওদের মধ্যে একটা মেয়ে করে নিয়ে আসছিল বাড়ির কাজ, এবং আমি ওকে বলি নাই যে ওই যে log 2 log 3 যে ফর্মটা দেখাইলাম, ওই রকম কোনো সূত্র কিন্তু ততদিন বাজারে ছিল না, মানে লিটারালি নোওয়্যার। সো আমি জাস্ট বলছি এটা করে নিয়ে আসবে, এই টাইপের লবণ হলে কি হয় ওটা করে নিয়ে আসবে। তো ওরা তো মনে করছে তোদের একটা বাড়ির কাজ দিলে তোরা কি মনে করো যে হ্যাঁ ঠিক আছে এটা আছে, তো ওদের মনে করে নিজে নিজে করে নিয়ে আসছে। আমি দেখে খুব অবাক হয়েছি, আমার খুব ভালো লাগছে, আরে আইডিয়াটা তো সুন্দর, log 2 প্লাস log 3 আসবে, মানে কোনো চেঞ্জ নেই, হালকা একটু চেঞ্জ আর কি, আর ওইটার ক্ষেত্রে log 1 হবে। তো পরে এই জিনিসটা আমাদের, আমি তো তখন উদ্ভাসে ক্লাস নিতাম, তো উদ্ভাসে গ্রুমিংয়ের সময়, গ্রুমিং বুঝোস তো, মানে প্রতি বছর টিচারদের যে ট্রেন আপ হয়, তো অ্যাডমিশনের সময় ওইটার গ্রুমিংয়ের সময় আমি দেখাইছিলাম ক্লাসে, দেখাইলে কেউ বোঝে না আমার কথা যে আমি কি বলছি, যে কী টাইপের লবণ হলে কি আসবে ইকুয়েশনটা। পুরা রুমের মধ্যে বুঝছে একজন, তার নাম আশরাফ ভাই, যার কথা আমি তোদেরকে প্রায়ই বলি যে আমার গুরু, এবং উনি খুব প্রশংসা করছিলেন যে তুমি এটা পাইছো কোথার থেকে, আমি তো কোনো কথা কইতেছি না, সিঙ্গারা খাইতেছি। তো পরে আমি বলি নাই যে এটা আমার একটা স্টুডেন্টের আবিষ্কার, আমার আবিষ্কার না। ওই স্টুডেন্টটার বুয়েটের মেরিট পজিশনটাও খুব সুন্দর ছিল। তোরা আমার মেরিট পজিশন জানিস? আমি বুয়েটে ফার্স্ট হয়েছিলাম, জানোস না? হাসলো কেটা খেখা করে, কিরে ভাই আমার চেহারা দেখে ভালো লাগতেছে না যে এই চেহারা নিয়ে ফার্স্ট হওয়া যায়? হেস, কি একটা অবস্থা। আমি তো আমার বছর বুয়েটে ফার্স্ট হয়েছি, তো 07 ব্যাচের আমি ফার্স্ট ভাই। 750 জনের পরে, যাই হোক, তো যেটা বলছিলাম, তোরা কি বুঝছস, এইটা হচ্ছে আমার মেরিট পজিশন ছিল আর কি। আর যার কথা বলতেছি ওর নাম হচ্ছে ইমি, সিএসসি থেকে পাশ করলো রিসেন্টলি আর কি। ইমির মেরিট পজিশন ছিল এক্স্যাক্ট অপোজিট, 157। এই জন্য আমার খুব মনে থাকে আর কি, মানে আমি অনেক স্টুডেন্টের মেরিট পজিশন ভুলে যাই, ওটা ভুলি না। তো যাই হোক, দ্যাট ওয়াজ এন ইনভেনশন বাই ইমি, আমার না। সো এই আর কি মজার জিনিস। এখন আসো, অঙ্ক করতে হবে এবার, আর কোনো কথা নাই। ধরো কেউ তুমি সূত্রের প্রতিপাদন বোঝো নাই, কিচ্ছু যায় আসে না, সূত্রের প্রতিপাদন লাগবে খুবই কম, অলমোস্ট আসে না আর কি, লাগবে মেইনলি অঙ্ক করতে পারতে হবে। চলেন সহজ সহজ অঙ্ক দিয়ে শুরু করি আগে, তবে আজকে ক্লাসে কিন্তু আরও কিছু মজার জিনিস দেখাবো আর কি। সো মনোযোগ রাখো, একটি বাফার দ্রবণে 0.5 মোলার ইথানোয়িক অ্যাসিডের দ্রবণ এবং 0.2 মোলার, এটার নাম কি, এই যৌগটার নাম কি? পটাশিয়াম ইথানোয়েট আছে। দ্রবণটির পিএইচ নির্ণয় করো। সো নর্মাল দ্রবণ না কিন্তু এটা দেখে তোমার বুঝে ফেলতে হবে যে এটা একটা বাফার দ্রবণ। ও বলেও তো দিছে বাফার দ্রবণ, এবং সাথে একটা কে এ দিয়ে দিছে। এটা কোন অ্যাসিডের কে বলেন তো? ওই যে অ্যাসিড আছে সেটার কে। তাহলে এটার জন্য আমরা সরাসরি ইকুয়েশন লিখে ফেলতেছি। পিএইচ ইকুয়াল টু কি লিখবো? পিকেএ প্লাস লগ অফ সল্টের ঘনমাত্রা বাই হচ্ছে অ্যাসিডের ঘনমাত্রা। এখন কি আমি ঘনমাত্রা দিয়ে লিখবো নাকি অন্য কিছু দিয়ে লিখবো বলো? কারণ আমার কাছে এখন দেওয়া তো আছে ঘনমাত্রা, আমি তো ঘনমাত্রা দিয়েই লিখবো। তোমার কাছে কি ডেটা দেওয়া আছে তার উপরে না ডিপেন্ড করবে, তাই না? ওকে, এখন মান বসাই। দেখো পিকে কীভাবে লিখবো? মাইনাস লগ অফ কি লেখা যায় এটাকে বলেন তো? 1.8 10⁻⁵, ঠিক আছে, প্লাস লগ অফ সল্টের ঘনমাত্রা কত আল্লাহ জানে, ওই যে 0.2, অ্যাসিডের ঘনমাত্রা কত 0.5, শেষ, দ্যাটস ইট। অঙ্ক এরকম পিচ্ছি পিচ্ছি। এই অধ্যায়ের কোনো অঙ্ক দেখছো যেটা বড়? কোনো অঙ্ক বড় নাই, সব ছোট ছোট। এই অধ্যায়ের মানে কি, ওই যে অম্লক্ষার সাম্যাবস্থার কথা বলতেছি আর কি।
ওকে, আশা করি পারবেন। পরের অঙ্কে যাচ্ছি। একটা বাফার দ্রবণে এত এম অ্যামোনিয়া দ্রবণ এবং এত এম কি আছে এটা, এত এম অ্যামোনিয়াম ক্লোরাইড আছে। দ্রবণটির পিএইচ বের করো। এখন বলো তো এই দ্রবণের পিএইচ বের করার ইকুয়েশন কি হবে? এই দ্রবণের তো পিএইচ বের করা যাবে না রে বাবা। পি অফ ওএইচ ইকুয়াল টু কি লেখা লাগবে? পিকেবি প্লাস কি লেখা লাগবে? লগ অফ সল্টের ঘনমাত্রা বাই হচ্ছে বেইজের ঘনমাত্রা। এটা কিন্তু ক্ষারীয় বাফার। আচ্ছা, তাহলে এখন ঘটনা হচ্ছে পিকেবি এর মান কত? এই যে বেইজটা দিয়ে দিছে কে অফ অ্যামোনিয়া, তাহলে আমরা বসাবো মাইনাস লগ অফ 1.8 10⁻⁵। এই কে এর মানটা মুখস্থ করে ফেলো। এটা খুবই কমন একটা কে বা কেবি, দুর্বল অ্যাসিড বা দুর্বল ক্ষার অনেকেরই এইটা, বিশেষ করে ইথানোইক অ্যাসিডের আর অ্যামোনিয়ার। আমি আগে কোনোদিন কোনো ব্যাচে বলিনি এটা মুখস্থ করতে, এই ব্যাচে প্রথম বলতেছি, কারণ শ্বেতাবদেরকে নাকি কলেজের স্যার বলছে, নটরডেমের স্যার যেহেতু বলছে দ্যাটস ওয়াই সম্মান করতেছি, মানে আর কোনো কারণে না, আমার এগুলো পছন্দ না। মানে এই কে এর মানটা নাকি মুখস্থ রাখতে বলছে, পরীক্ষা দেওয়া না থাকলে ইথানোইক অ্যাসিড হইলে এটা বসাইতে বলছে। মানে এটা কি হাস্যকর কথা আমি জানি না, বাট যেহেতু বলছে তার মানে হইতে পারে এরকম আর কি। প্লাস লগ অফ, বলেন আমাকে এবার সল্টের ঘনমাত্রা কত বসাবো? ওই যে 0.4, আর নিচে বসবে কি 0.25। এইসব অঙ্ক করা মানে তোমাকেও বেইজ্জতি করা, এগুলো পারবা না কেন? এটা করলে কি আনসার শেষ নাকি? এরপরে পিএইচ ইকুয়াল টু 14 মাইনাস হচ্ছে পি অফ ওইচ। কে করাবে এগুলো? কেন করাবে এগুলো? তো নিজেদের পারতে হবে। তারপরের অঙ্ক কি বলছে? 4.75 পিএইচ এর একটা বাফার দ্রবণ বানাইতে গেলে এই যে দেখেন এত মোল প্রোপানোইক অ্যাসিড ধারণকৃত 1 লিটার একটা দ্রবণে কত মোল সোডিয়াম প্রোপানয়েড যোগ করতে হবে। এখন তোমাদের অনেকেরই মাথা বনবান করে ঘুরাইতেছে, ওরে আল্লাহ 9-10 জৈব যৌগ পড়ছিলাম, এখনো তো পড়ি নাই। প্রোপানোইক অ্যাসিডের সংকেত আবার কি? তুমি একটু ভাবো তো, সংকেত কি আদৌ কাজে লাগে এই জায়গায় আমার? এইটা যে একটা বাফার দ্রবণ এতটুকু তো লেখাও আছে, আর যদি লেখা নাও থাকে তুই তো এতটুকু বোঝার কথা, প্রোপানোইক অ্যাসিডের লবণ তো সোডিয়াম প্রোপানয়েড, পটাশিয়াম প্রোপানয়েড, ক্যালসিয়াম প্রোপানয়েড দিয়ে তো দিবে না বলছি আগে, তাই না? এই আর কি। এখন ঘটনা হচ্ছে তাহলে, আর এই যে সংকেত যাদের খুব জানতে ইচ্ছা করতেছে, এই যে প্রোপানোইক অ্যাসিডের সংকেত C2H5COOH। সো এখন আমাকে একটু বলো, আমি সরাসরি অঙ্কে চলে যাচ্ছি। পিএইচ ইকুয়াল টু তাহলে কি লিখবো? আমাদের পিকেএ লগ অফ, উপরে থাকবে হচ্ছে সল্টের ঘনমাত্রা বাই অ্যাসিড। এই বুঝছস তো আমি এস দিয়ে কি বুঝাচ্ছি? এস মান হচ্ছে সল্ট আর এই মান হচ্ছে অ্যাসিড, সংক্ষেপে লিখতেছি। আচ্ছা, এবার বলো পিকে এর মান কত বসাবো? মাইনাস লগ 1.8 10⁻⁵। আচ্ছা, কোথায় মূল সংখ্যা? তো ওই পাশে বসাবো তো, লগের এইখানে, এইখানে তো নয়। পিকে বসাইছি, বুঝিস নাই কিছু? ও সরি আমি তো বোকামি করছি। হ্যাঁ, যেহেতু এখানে মোল সংখ্যা দেওয়া আছে, তাহলে তোমার কি দিয়ে করা উচিত? মোল সংখ্যা দিয়ে, মোল নাম্বার অফ সল্ট বাই হচ্ছে মোল নাম্বার অফ অ্যাসিড। আমি খেয়াল করি। আচ্ছা, পিএইচ মানে তাহলে কত বসাবো? 4.75 বসাই দিব। এবার বলো প্লাস লগ অফ, আপনারা কি খেয়াল করছেন এইখানে দুইটা জিনিসেরই আয়তন একই? এই যে 1 ডেসিমিটার কিউব একটা দ্রবণে কত মোল সোডিয়াম প্রোপানয়েড যোগ করতে হবে, মানে টোটাল সিস্টেমের আয়তন হচ্ছে 1 ডেসিমিটার কিউব, মানে দুইজনেরই লবণ এবং অ্যাসিডের কমন আয়তন দিছে। বুঝতে পারছিস বাবা? আচ্ছা, যাই হোক, এখন আমাকে বলেন তাহলে উপরে মোল নাম্বার অফ সল্ট কত বসাবো? ওটাই তো বের করতে হবে যে কত মোল সোডিয়াম প্রোপানয়েড যোগ করতে হবে, মোল নাম্বার অফ সল্ট। মোল নাম্বার অফ অ্যাসিড কত বসাবো? 0.02। শেষ, এনএস বের করতে হবে। এখন অনেকেই তোমরা আবার লগ রিমুভ করতে পারো না, এটা বোঝো তো? পারো তো কেমনে করে নাকি? শিফট লগ দিলেই হয়ে যায়। আচ্ছা, যারা পারো না গ্রুপে আলোচনা করো। পরের অঙ্কে যাচ্ছি। 10 POH এর একটা বাফার দ্রবণ তৈরি করতে এত সিসি এত এম ফর্মিক অ্যাসিডের দ্রবণে কত সিসি এত এম সোডিয়াম ফরম্যাট দ্রবণ যোগ করতে হবে? এই যে এটা দেওয়া আছে, ফরম্যাট মানে ফর্মিক অ্যাসিড থেকে আসছে, এই যে HCOOH। এই অঙ্কটা কুয়েটে আসা অঙ্ক, অনেক ভার্সিটিতে আসছে আর কি। এই অঙ্ক তাকায় দেখো তো কি দিয়ে করা লাগবে? ঘনমাত্রা বাই ঘনমাত্রা নাকি মোল নাম্বার বাই মোল নাম্বার, কোনটা? কারণ এখানে দেখো ফর্মিক অ্যাসিডের কি দেওয়া আছে তোমার কাছে? ফর্মিক অ্যাসিডের দুইটা ডেটা দেওয়া আছে, একটা হচ্ছে তার আয়তনও দেওয়া আছে, সাথে আবার কি ঘনমাত্রা দেওয়া আছে। আবার এই সান্দুকেটা কই, এই যে কত সিসি, ওইটার জানতে চাইছে আয়তন, আর দেওয়া আছে কি দেখেন তো মোলারিটি। তার মানে প্রত্যেকেরই দুইটা করে ডেটা দেওয়া আছে, আর মোলারিটি আয়তন দেওয়ার মানে এখানে মোল নাম্বার নিয়ে কাজ করা লাগবে।
ও তাহলে কি নিয়ে যেন কথা কইতেছিলাম, ও তাহলে এখন বলো পি অফ ওএইচ দিয়ে লেখা শুরু করবো নাকি পিএইচ দিয়ে, কোনটা ইকুয়েশন কেমন লিখবো? কেন পিএইচ দিয়ে কেন লিখবো? কথা হচ্ছে ভাইরে, এটা কি অ্যাসিডিক বাফার নাকি বেসিক বাফার বলেন? অ্যাসিডিক বাফার হলে তো পিএইচ দিয়ে লেখার কথা, ওরা দিছে পি অফ ওএইচ এর মান, সো হোয়াট, তুমি বিয়োগ করে পিএইচ এর মান বের করে নিবা, বোঝো নাই? তাহলে আমরা ইকুয়েশনটা কি লিখবো? পিএইচ ইকুয়াল টু বলেন পিকেএ প্লাস লগ অফ মোল নাম্বার অফ সল্ট বাই মোল নাম্বার অফ অ্যাসিড। পিএইচ এর মান হবে 4, কেন বুঝছেন তো, 14 10 বাদ দিছি আর কি। পিকেএ কত লিখবো? মাইনাস লগ অফ 1.8 10 টু দি পাওয়ার -4। আচ্ছা এটা হইল প্লাস লগ অফ, বলেন তো উপরে কি লিখবো? মোল নাম্বার অফ সল্টের জায়গায় কি লিখবো? আচ্ছা নিচেরটা বলো, নিচেরটা বলো। মোল নাম্বার অফ অ্যাসিড, এটা কেন করছি বুঝছেন তো? 50/1000 কেন? লিটারে নিছি, পরিমাণগত রসায়নের কনসেপ্ট। আচ্ছা এটা গেল উপরের কাহিনী, সরি নিচের কাহিনী। এবার বলো উপরে কি করব আমরা? ওর মোলারিটি কত দেওয়া আছে? 0.1 ইন্টু ভি। এখন বলো দেখি বন্ধু, এই ভিটা তোমার মানে কাটাকাটি ফাটাফাটি করে ক্যালকুলেশন করে ভিটা কোন এককে আসবে? লিটার এককে। এখন তুমি যদি একটু চালাক হও বন্ধু, পৃথিবীটা অনেক সুন্দর হয়ে যাবে। তুমি যদি এটা বসাও তাহলে এখানে একবার আনসার আসবে সিসিতে, বোঝো নাই? উপরে নিচে তো কাটাকাটি যাচ্ছে, এটাও এক প্রকার হোমোজেনাস ইকুয়েশন, তোমরা একটু খেয়াল করে দেখবা আর কি। ওকে সো দ্যাটস ইট, অঙ্কগুলো এমনি করে আর কি, সহজ সহজ অঙ্ক ভাই, বাচ্চা বাচ্চা অঙ্ক। কেন জানি না বাফারের কথা শুনলেই পোলাপানের মাথার মধ্যে আগুন ধরে যায়, ওরে বাবা বাফারের অঙ্ক, বাফারের প্রশ্ন, কি আছে এখানে আসলে? এই টপিক আমাদের সিলেবাসে আমরা কোনোদিন পাত্তাই দিতাম না, ঘোড়ার ডিম একটা, এটা কি তো শুনে ক্যালকুলেটরতে বসাই দিলে আনসার হয়ে যায়। আর এই টপিকটাই বর্তমান সিলেবাসে সবচেয়ে বেশি দুর্বোধ্য হয়ে গেছে। তোমাদের কাছে হয়তো বা দুর্বোধ্য লাগতেছে না, অনলি বিকজ পরিমাণগত রসায়নটা আগে পড়ে আসছো তাই। এইসব কনভার্সন টনভার্সন কোনো ব্যাপারই না তোমার কাছে। ও চলো, এটাও কি আমাকে করিয়ে দিতে? এটা বইটা আসে একটা অঙ্ক করো তো তোমরা একটু তাড়াতাড়ি, আমি একটু হাত মুখ ধুয়ে আসি, আমার এখানে গরমে দাঁড়ানো যাচ্ছে না, আমাদের এসিটা নষ্ট তো। 5 মিনিট একটা ব্রেক দিচ্ছি, করেন, লাইন ওকে থাকতেছে, ঠিক আছে? করো ওকে। ওই গরুরা শুনছস? আচ্ছা এইটার সাথে আর একটা অঙ্ক দিয়ে যাই, একটু স্ক্রিনশট মারো। হ্যাঁ খুবই পছন্দের অঙ্ক আমার, করেন এটার স্ক্রিনশট মারেন। এইটা মারা হয়েছে, গ্রুপে দিয়ে দাও একটু। আর হচ্ছে এটা হয়েছে তো, করতে পারছিস আগেরটা স্ক্রিনশট? এটা করছিস? আচ্ছা এটা তো সামনেই থাকতেছে, ওকে করে ফেলো তাড়াতাড়ি। বলো এটারে কি করছো? এই অঙ্কের প্যাচটা ধরতে পারছো? এটা কোনো প্যাচই না, প্যাচ হচ্ছে এই জায়গায়। আচ্ছা তাহলে যেহেতু ক্ষারীয় বাফার দ্রবণ, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড আর অ্যামোনিয়াম ক্লোরাইড আছে, তার মানে পিএইচ দেওয়া থাকলে পি অফ ওএইচ বের করে নিতে হবে। পি অফ ওএইচ কত আসছে? আচ্ছা পিকেবি প্লাস হচ্ছে লগ অফ সল্ট অ্যামোনিয়াম ক্লোরাইড বাই হচ্ছে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, কত আসছে জানি বললি? 4.97। পিকেবি কত সরাসরি দেওয়া আছে? 4.75। দ্যাটস এ ভেরি গুড বাফার। যোগ কীভাবে বুঝলাম ভেরি গুড বাফার পরে আসবো। লগ অফ এই বস্তু বাইট করছো তাই না? আচ্ছা আমাকে একটু বলো তাহলে এটা কত আসছে, এইটুকুর মান কত আসছে, এই রেশিওটা কত আসছে? সিম্পলি এটা থেকে এটা বাদ দিলে যাবে। হ্যাঁ ও 10 টু দি পাওয়ার 0.22 এইভাবে করছো, ঠিক আছে। এটাই কি আনসার? এই অঙ্কের প্যাচটা লাগাইছে কোথায়? অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড এবং অ্যামোনিয়াম ক্লোরাইডের ঘনমাত্রা, মানে প্রথমে যার কথা বলে, আমি যদি বলি এ ও বি এর অনুপাত কত, এ ও বি এর অনুপাত, এর মানে কি বলেন তো? A
এ বাই কিন্তু বি, যদি বলতাম বি ও এ এর অনুপাত তাহলে হচ্ছে বি বাই এ। সো ব্যাপারটা হচ্ছে প্রথমে যার কথা আগে বলছে তাকে উপরে রাখা লাগবে। তাইলে অতএব অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড আর নিচে যাবে হচ্ছে এই সান্দু অ্যামোনিয়াম ক্লোরাইড, এইটার যে রেশিও সেটা কত হবে, ওই কত আসে 10⁻⁻²২, এটা করলে যা হয় তাই, এটাই আনসার। বুঝতে পারছিস কি? সহজ। এই অঙ্ক পারছেন? এত এম ইথানোয়িক অ্যাসিডের একটি 1 লিটার দ্রবণে কত গ্রাম সোডিয়াম অ্যাসিডেট মিশ্রিত করলে দ্রবণটিতে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা এত, এটা আবার কি আল্লাহ ইন্নালিল্লাহ, এটা কি, এটার মানে কি বলো? মোল পাল্টে তোমাদের কি মনে আছে গ্রাম আয়ন মানে মোল আয়ন, মানে এত মোল আয়ন, ওইটাই বোঝাচ্ছে গ্রাম আয়ন মানে এত মোল আয়ন। সো তাহলে এইটার মানেটা আসলে হচ্ছে 2 × 10⁻⁴ এত মোল, এটা তো আয়নের ঘনমাত্রা দিছে, তাহলে মোল তো আর অণু হবে না, এটা তো আয়নই হবে, এত মোল আয়ন পার কি বলেন তো লিটার। সিম্পলি এটাই ঘনমাত্রা, মানে এটার কনভার্ট করার কিচ্ছু নাই, এটাই এম, রাইট? আচ্ছা তাহলে এবার বলো আমাদের এটা কি অ্যাসিডিক বাফার না? অ্যাসিডিক বাফার হলে ইকুয়েশনটা হবে হচ্ছে কি পিএইচ = পিকেএ প্লাস হচ্ছে লগ অফ সল্টের কি লিখবো, মোল নাম্বার নাকি ঘনমাত্রা, কোনটা? মোল নাম্বার বাই অ্যাসিডের মোল নাম্বার। আচ্ছা এবার পিএইচ এর মান কত? মাইনাস লগ 2 × 10⁻⁴, কি লিখছি বুঝছেন তো? পিএইচ এর জেনারেল ইকুয়েশন, ঠিক আছে তো আমার লেখা নাকি? ইকুয়াল টু পিকে কত, মাইনাস লগ 1.8 × 10⁻⁵ বসাইলাম, প্লাস লগ অফ, বলো উপরে কি হবে, মোল নাম্বার অফ সল্ট, এটারে কিভাবে বের করব? আচ্ছা মোল নাম্বার অফ অ্যাসিড কিভাবে করব, ঘনমাত্রা দেওয়া আছে 0.4 ইন্টু আয়তন কত 1 লিটার, 1 ডেসিমিটার কিউব মানে 1 লিটার, বসাই দিলাম, ঠিক আছে নিচের লেখাটা। এবার বলো উপরে কি করব? ওটা রেখে দেব। তুই কেন রেখে দিবি গরু কোথাকার? পরে বের করছি একবার। আচ্ছা এখানে যে কাজটা করা উচিত সেটা হচ্ছে মানে সোডিয়াম অ্যাসিটেটের মোলার ভর কত হিসাব করছো? CH3COONA, 80 গ্রাম পার মোল। দেখো CH3COOH এর মোলার ভর কত, 60 না? 82 ওটা হচ্ছে 60 তো নাকি, 60 থেকে একবার দিয়ে আবার 23 যোগ করবো, মানে আলটিমেটলি 22 যোগ হবে আর কি, কত আসে 82 আসে না? হ্যাঁ 82 আসবে আর কি। সো ঘটনা হচ্ছে তাহলে আমাদের এখানে ধরে নিলাম ডাব্লিউ গ্রাম সোডিয়াম অ্যাসিডেট যোগ করতে হবে, সোডিয়াম অ্যাসিডেট যোগ করতে হবে কতখানি বলতেছে, তাহলে ধরে নিলাম ডাব্লিউ গ্রাম যোগ করতে হবে, তাহলে ডাব্লিউ ডিভাইডেড হবে কত 82, নিচেও মোল নাম্বার উপরেও মোল নাম্বার, এখান থেকে যে ডাব্লিউটা আসবে এটা সরাসরি আনসার। এখন বলো এই ডাব্লিউটা কোন এককে আনসার আসবে? গ্রাম এককে। এটা গ্রাম এককেই আসবে, কেন বোঝো নাই? নিচেও মোল নাম্বার উপরেও মোল নাম্বার, আর নিচেরটা যেহেতু গ্রাম পার মোল তাহলে উপরেরটা আসবে গ্রামে, বুঝতে পারছিস কি? এই তো সহজ। তারপরে আচ্ছা এই টাইপের অঙ্কগুলো তোমাদের এখন সৃজনশীলে প্রচুর পরিমাণে আসে, ভয়াবহ রকমের, এগুলো আমাদের সময় অ্যাডমিশনে লাগতো, এখন এটা একাডেমিকে লাগে। দেখেন কি বলছে, 150 সেন্টিমিটার কিউব 0.1 m ইথানোয়িক অ্যাসিড দ্রবণের মধ্যে 90 cc 0.1 m সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণ যোগ করা হয়েছে। তার মানে অ্যাসিডের সাথে কিন্তু তার লবণকে যোগ করা হয় নাই। নর্মালি এতক্ষণ কি করতেছিলাম, কোনো একটা অ্যাসিডের সাথে লবণকে যোগ করছিলাম, তাই না? এখন কি করছে, অ্যাসিডের সাথে ক্ষারকে যোগ করছে, ফলে একটি বাফার দ্রবণ তৈরি হলো। এই কথাটা বলা না থাকলেও তোমার বোঝা উচিত এখানে একটা বাফার হয়তো বা হইতে পারে, কিভাবে হবে বুঝবা একটু পরে বলতেছি। তাহলে সেই দ্রবণটার পিএইচ গণনা করতে বলছে, তোমার কাছে অ্যাসিডের কে দেওয়া আছে, না দেওয়া থাকলে তো যে বলছি মুখস্থ করতে হবে। তোমরা কি বুঝতেছো এখানে একটা ঘটনা ঘটবে, সেই ঘটনাটা কি বলো তো? এটা বাফার হবে কোন কন্ডিশনে বলেন? NaOH যদি লিমিটিং হয়। এখানে একটা লিমিটিং এজেন্ট থাকা লাগবে, এবং এখানে যে সবল অ্যাসিড বা ক্ষার যেটাই সবল হোক ওটা লিমিটিং হওয়া লাগবে, ওটা কম থাকা লাগবে। ও যদি কম থাকে তাহলে দেখতো ওদের মধ্যে যে বিক্রিয়াটা হয় সেই বিক্রিয়াটা যদি আমি লিখি সেটা হচ্ছে কি কি যেন ছিল আমার, সোডিয়াম হাইড্রোক্সাইড আর হচ্ছে CH3COOH, তো এই দুইটার বিক্রিয়ার ফলে কি তৈরি হবে, CH3COONA প্লাস পানি।
এখন খেয়াল করো, এইটার পরিমাণটা যদি লিমিটিং হয় তাহলে এটা তো পাত্রে থাকবে না, এটা কিছু পরিমাণে থাকবে আর ওর লবণটা কিছু পরিমাণে থাকবে, পানি তো সবসময় থাকে। এই যে অ্যাসিড আর এই যে তার লবণ, এই দুইজন ভদ্রলোক মিলে কি তৈরি করবে বলেন তো? একটা বাফার সিস্টেম তৈরি করে না? হ্যাঁ দ্যাটস ইট, সহজ। এইভাবে আমরা যখন বাফার বানাই এটাকে সাধারণত বলে ইনডিরেক্ট বাফার। ডিরেক্ট বাফার মানে হচ্ছে তুমি কোনো একটা দুর্বল অ্যাসিডের মধ্যে ওই অ্যাসিডের একটা লবণ যোগ করে দিবা, ডিরেক্ট তুমি এটাই ঢালছো। আর ইনডিরেক্ট বাফার মানে আমি অ্যাসিডের সাথে ক্ষার মিশাইছি, ক্ষারের সাথে অ্যাসিড মিশাইছি, মিশানোর ফলে ওরা কোনো একটা লিমিটিং হওয়ার ফলে শেষ হয়ে গেছে, বাকিটা আর লবণটা মিলে একটা বাফার সিস্টেম তৈরি করছে, দ্যাটস ইট। আচ্ছা এখন ঘটনা হচ্ছে বন্ধু, আসো হিসাব নিকাশ করি। বলো তো আগে কী করা উচিত, বলো তো। মোল নাম্বার বের করতে হবে। তাহলে মোল নাম্বার অফ অ্যাসিড বের করতেছি, কত আসে দেখেন তো, 0.1 ইন্টু 150 ভাগ হচ্ছে 1000, কত আসবে দেখো? 0.015 এত মোল। এবার আমরা মোল নাম্বার অফ বেস বের করতেছি, সেটা হচ্ছে তোমার 0.1 ইন্টু হচ্ছে 90 ভাগ হচ্ছে 1000, কত আসে এটা? 0. 9 to the power minus 3. ওরে গরু রে, বুঝছিস কি? 9 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 3 নাতি। আচ্ছা এখন বলো সোডিয়াম হাইড্রোক্সাইড তাহলে ছিল 0.009 মোল, দুটো মোল কেটে লাগে। আচ্ছা এখন ঘটনা হইতেছে এই ভদ্রলোক ছিল কত? 0.015 মোল। তোমরা চোখে দেখতে পাচ্ছ এটার 1 মোলের সাথে এটার 1 মোল বিক্রিয়া করে, সো পাত্রে বেশি আছে কোনটা? অ্যাসিটিক অ্যাসিড, তার মানে লিমিটিং এজেন্ট এখানে কে? সোডিয়াম হাইড্রোক্সাইড, বুঝতে পারছেন? এই দুইটা ছিল কত? 0 0। তাহলে এইটা থেকে চলে যাবে কত? 0.009 থেকে চলে যাবে 0.015, এখানে 0.01, সরি ভুল হয়েছে, আমাকে ক্ষমা করে দিন, দূর এই যেটা, তাহলে 0.015 থেকে চলে যাবে 0.009, এখানে তৈরি হবে কত? 0.009, এখানেও তৈরি হবে 0.009। তাহলে দেখেন সিস্টেমে বেসিক্যালি আমার রয়ে যাচ্ছে এই দুইটা বস্তু, ঠিক আছে? এই দুইটা মিলে একটা বাফার সিস্টেম তৈরি করে, পাত্রে এটা থাকে না, এটা 0 হয়ে যাচ্ছে, আর পানি তো কোনো ব্যাপার না, বুঝেছো? আচ্ছা তাহলে লিখে রাখি যে দ্যাট মেক্স আ বাফার। আচ্ছা এখন ঘটনা হইল বন্ধু, তাহলে এই অঙ্কটা আর একটু সহজে করা যায় মনে হয়, একটু ভাবতে থাকো। যাই হোক এখন ঘটনা হইল আমরা তাহলে বলেন ইকুয়েশনটা কি লিখবো? পিএইচ ইকুয়াল টু হচ্ছে পিকেএ প্লাস লগ অফ কি সল্টের কি লিখবো কত? মোল নাম্বার বাই অ্যাসিডের মোল নাম্বার, কারণ আমার কাছে এখন তো জানা আছে হচ্ছে মোল নাম্বার। ও মা এটা কি, ঠিক আছে বসাও, মান বসাও। পিকে মানে কত? মাইনাস লগ 1.8 10 টু দি পাওয়ার মাইনাস 5 প্লাস লগ অফ, বলেন মোল নাম্বার অফ সল্ট কত বসাবো? 0.009. সল্ট আছে কত? এই যে 0.009, তাহলে 0.009, আর অ্যাসিড আছে কত? ওই যে ওইটা বিয়োগ করলে যেটা হয় 0.06 থাকে মনে হয় নাকি? 006, 006, এই তো এটা করলে যা আসে তাই। বুঝতে পারছিস কি বাবা? এই অঙ্ক 5 স্টার অঙ্ক, যে অ্যাসিডের সাথে ক্ষারের বিক্রিয়া হবে, করার পরে কোনো একটা রিমেইনিং থাকবে, ওটা দিয়ে বাফার সিস্টেম তৈরি হবে আর কি। ওকে, তোমাকে এইগুলা একটা ছবি এঁকে দিবে, দুইটা ছবি, দুইটা পাত্র, এ পাত্রের সাথে ও পাত্র মিশাই দিলে কি হবে? এইটা নাকি সৃজনশীল অঙ্ক, আল্লাহ। আচ্ছা এই অঙ্কটা আপনাদের জন্য থাকলো বাড়ির কাজ। হ্যাঁ বলো তো এখানে কি ঘটনা ঘটবে? ওই যে ইয়া হচ্ছে তো, ক্যালসিয়াম এখানে। তো আরে ভাই এটা 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 লগ 2 এর অঙ্ক, লগ 2 এর অঙ্ক বুঝেছেন? এই অঙ্ক আসবে না আর কি, এমনি দিছি শয়তানি করি। চলো এবার কিছু বোর্ডের প্রশ্ন সলভ করা যাক। অস্থির প্রশ্ন, বাফার দ্রবণের কৌশলের সাথে সম্পর্কিত নিচের কোনটি? বলো।
লা শাতেলিয়ার নীতি, আরহেনিয়াস সমীকরণ, অসওয়াল্ডের লৌহকরণ নীতি, ফাজানের নীতি, কোনটা? আজকেও তো ক্লাসের শুরুতে বলছি, কোনটা? হ্যাঁ, তবে জেনে রাখো বাফার সিস্টেমের জন্য দায়ী হচ্ছে দুইটা জিনিস। এক নাম্বার জিনিসটার নাম হইতেছে সম আয়ন প্রভাব। এইটাও যদি অপশনে থাকে এটাও কারেক্ট আনসার, সম আয়ন প্রভাব। আর দুই নাম্বারটা জিনিস হচ্ছে লাশ হাতে নেয়ার নীতি। ঠিক আছে, এই দুইটা জিনিস কাজ করে। এখন বেসিক্যালি যদি দুইটাই অপশনে থাকে তাহলে বেটার আনসার কোনটা? বেটার আনসার হচ্ছে 2 উইল বি প্রায়োরিটাইজড দেন নাম্বার 1। বুঝেছো? কারণ আসলে সময়ের নীতি যখন ঠেলাঠেলি করে আয়নগুলো, ওটা আসলে লাশাতেলের নীতি অনুযায়ী করে। ঠিক আছে, এই হচ্ছে কথা। ওকে, তবে এখন আরও একটা মজার ব্যাপার বলি, আমাদের সময়কার বইগুলোতে লেখা থাকতো সময়ের নীতির উপরে ভিত্তি করে মূলত বাফার দ্রবণ বানানো হয়। এখনকার বইগুলো খুললে দেখা যায় সময়ের প্রভাব আলোচনা করছে, বাট বলে না এই কথাটা, স্পষ্ট করে বলে দিচ্ছে লাশ হাতে নেওয়ার নীতির উপরে ডিপেন্ড করে বাফার দ্রবণ বানানো। দ্যাটস তোমাদের বই অনুযায়ী এইটাই কারেক্ট আনসার। আচ্ছা, রাবো 23-এর অঙ্ক প্রশ্ন, কোন মিশ্রণটি বাফার দ্রবণ বলেন? সালফিউরিক অ্যাসিড আর সোডিয়াম ইথানয়েট, এটা দিলে তো হবে না। এটা একটা সবল অ্যাসিড আর এই বলদে একটা লবণ, এতে কি কিছু আসে যায় না, এদের মধ্যে কোনো কমন আয়নও নাই। এটা অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড একটা দুর্বল ক্ষার, এটা দুর্বল অ্যাসিড, কিছুই হবে না। অ্যামোনিয়াম ক্লোরাইড, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, গতে গরু, অ্যামোনিয়াম ক্লোরাইড সোডিয়াম হাইড্রোক্সাইডে কিছু হয় না। আচ্ছা, ঢাবো 23, নিচের কোন জোড়াটি দিয়ে বাফার দ্রবণ তৈরি হয় বলো? নাইট্রাস অ্যাসিড আর সোডিয়াম নাইট্রাইট দিয়ে কি হবে? নাইট্রাস অ্যাসিড কি দুর্বল বলেন তো? অত দুর্বল না, মানে দুর্বল বাট অত দুর্বল না আর কি। HCl আর KCl দিয়ে তো হবে না, এটা দিয়ে জীবনও সম্ভব না। নাইট্রিক অ্যাসিড তো নাইট্রাস অ্যাসিডের চেয়ে সবল, বুঝতে পারছিস না? ওটা দিয়ে হবে না, মানে বুঝছস তো? বুঝছি। আচ্ছা, সোডিয়াম হাইড্রোক্সাইড আর সোডিয়াম কার্বনেট, এটা দিয়ে কি হবে? না, এটা দিয়েও হবে না। তাহলে এখন এইখানকার বেস্ট আনসার হচ্ছে ক। তোমরা বোঝো নাই আমার কথা, বুঝছি। মানে ওইটা আসলে কারেক্ট আনসার না, বাট এটা ধরে নেওয়া লাগবে আর কি। এদের মধ্যে আর বাকিগুলোর কোনোটাই পসিবল না। সিবো 23, ঢাবো 23, অনেকগুলো প্রশ্ন নিয়ে আসছি। মানব রক্তে কোন বাফার দ্রবণ বিদ্যমান বলেন? হ্যালো, ঘর। ভ হবে। কার্বনিক অ্যাসিড আর সোডিয়াম বাইকার্বনেট। তবে জেনে রাখো মানুষের রক্তে কিন্তু আরও একটা বাফার কাজ করে, ফসফেট বাফার। আমার কথা কি বোঝেছো বন্ধু? কিন্তু মানুষের রক্তের মূল বাফার সিস্টেম, মানে যেটা মেইন, মানে প্রাইমারি বাফার বলে আর কি, বা তোমার ভাইটাল বাফার বলতে পারো আর কি, মানে ভাইটালি তার পিএইচ কন্ট্রোল করে এইটা। এবং এই কারণে দেখবা তুমি যখন দৌড়ায় এসে যে তুমি দম দ্রুত নিচ্ছ, দ্রুত ছাড়তেছো, ওইখানে অ্যাসিডোলাইসিস বা অ্যালকালোলাইসিস না কি জানি একটা নাম বলে, ভুলে গেছি, মানে অ্যাসিড বেড়ে যাচ্ছে তোমার শরীরে। এই কারণে তুমি যে বারবার ব্রিদ ইন করতেছো, ব্রিদ আউট করতেছো, এটা বেসিক্যালি বাফার সিস্টেমকে নিউট্রালাইজ করার জন্য আর কি। যাই হোক, ওদিকে না যাই, মানে ফসফেট বাফারও কাজ করে আমাদের ব্লাডে আর কি। তারপরে আসো, মানবদেহে কোন বাফারটি পিএইচ নিয়ন্ত্রণ করে? এই যে পিএইচ এর মেইন কন্ট্রোল কার হাতে থাকে? মেইন কন্ট্রোল থাকে হচ্ছে কোথায়? 1 নাম্বার না, বি, খ। বুঝতে পারছিস তো? আচ্ছা, দেহের রক্তের পিএইচ অপরিবর্তিত রাখার জন্য যে বাফার সিস্টেম কাজ করে, জব 21, বলেন? কার্বনেট, বাইকার্বনেট, ফসফেট বাফার, কোনটা? তিনটাই হবে। আসলে কার্বনেট বাফারটা আমাদের বইতে লেখা নাই, বইতে লেখা যেটা বাইকার্বনেট বাফার, ওই যে সোডিয়াম বাইকার্বনেট আর কার্বনিক অ্যাসিড, বুঝিস নাই? তাহলে এইটা হচ্ছে একটা আনসার, এবং সেই সাথে ফসফেট বাফারটাও কাজ করে। তাহলে আমাদের কারেক্ট আনসার কোনটা? 2 আর 3 একসাথে। 2 আর 3 কোথায় আছে? এই যে খ নাম্বার। বুঝেছো বন্ধু? যেহেতু একাধিক মাল্টিপল অপশন আর কি। আচ্ছা, কোনটা বাফার দ্রবণ? দুধ, মধু, রক্ত, স্যালাইন? ডেফিনেটলি রক্ত। আচ্ছা, তারপর এই তোদের একটা মজার কথা বলি, না থাক না বলি। বলেন। ভাইয়া আচ্ছা, এটা বায়োলজির ব্যাপার, আচ্ছা বাদ দে, পরে চলো। আর পরে 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 আমি বায়োলজির মধ্যে ঢুকলে অনেক সময় লাগবে। বলো, দিবসিব 22 প্রশ্ন স্যাররা খুঁজে পাইতেছিল না, একই বছর দুইটা বোর্ডে একই প্রশ্ন মারি দিছে। কোনটি ক্ষারীয় বাফার দ্রবণ? কি বাচ্চা বাচ্চা প্রশ্ন, হ্যাঁ? গ, হ্যাঁ গ হবে। এই যে দেখ, আমি যে কথাটা গতদিন বারবার করে বলতেছিলাম যে তোদের বইতে ভুল আছে, কি ভুল বলছে?
বইতে বলছিল, গুহ স্যারের বই খুলে দেখবি, হাজারি স্যারের বই খুলে দেখবি, স্পষ্ট লেখা আছে বিশেষ করে গুহ স্যারের বইতে, যে কি পিএইচ এর মান কেমন হবে তার উপরে ডিপেন্ড করে নাকি বাফার দুই প্রকার। পিএইচ এর মান 7-এর নিচে হইলে তাকে বলে অম্লীয় বাফার, পিএইচ এর মান 7-এর উপরে নিচে উপরে হইলে হচ্ছে বলে ক্ষারীয় বাফার। এই কথাটা ভুল বলছিলাম আপনাদেরকে? আমি কি বলছিলাম? বাফার অম্লীয় না ক্ষারীয় কিসের উপর ডিপেন্ড করে? মেকানিজমের উপরে। ওর মধ্যে কি দুর্বল অ্যাসিড এবং তার লবণ আছে নাকি দুর্বল ক্ষার এবং তার লবণ আছে তার উপরে ডিপেন্ড করে। কিছু বোঝা নাই বন্ধু? এই প্রশ্নটাই তাকায় দেখো না, ক্ষারীয় বাফার দ্রবণ কোনটা? যদি ক্ষারীয় বাফার দ্রবণ বা অম্লীয় বাফার দ্রবণের সংজ্ঞাটা হয়তো পিএইচ এর মান দিয়ে, তাহলে এইটাও তো ক্ষারীয় বাফার হওয়ার কথা, কারণ এটা তো পিএইচ এর মান 7.4। মানে স্যাররা যে আত্মঘাতী কথাবার্তা বলে, এটা ওনাদের সাথে আলোচনায় বসলেই টের পাওয়া যায় যে এই ভুলভাল কথাবার্তা লিখে বসে থাকে। এই প্রশ্নগুলা বেশি ইম্পর্ট্যান্ট, এই প্রশ্নগুলা প্রায়ই আসে এবং তোমরা দেখা যায় যে হা করে চাইয়ে থাকো, ভুলভাল আনসার দাও। এবং এটা পারার জন্য কিচ্ছু না, পরিমাণগত রসায়নের কনসেপ্ট। বলো বন্ধু, কোনটা অম্লীয় বাফার হবে? খেয়াল করো কি দিছে, 30 মিলিলিটার 0.1 m HCl আর 20 মিলিলিটার 0.1 m সোডিয়াম হাইড্রোক্সাইড। লাকি থিং ইজ এইখানে নর্মালি ঘনমাত্রাগুলো একই থাকে, যার ফলে হিসাব করাটা অনেক সহজ হয়। খেয়াল কর, এইখানে সবারই যেহেতু ঘনমাত্রা একই আছে, এটা মনে হয় আমাদের টাইপিংয়ে ভুল হয়েছে কোনো একটা, মানে এটাও সেম থাকার কথা। এই আবির একটু চেক করিস তো, বরিশাল বোর্ড 2023-এর প্রশ্ন, আমরা মনে হয় টাইপিং এখানে ভুল করছি, ঠিক আছে? জি ভাইয়া, জি ভাইয়া। আচ্ছা দেখো, ধরে নিলাম এটা 0.1 ধরে নিচ্ছি আর কি, হ্যাঁ এটা 0.1 ধরে আমরা হিসাব করি। দেখেন, যেহেতু আমাদের বিক্রিয়া হয় কি মোল নাম্বারের রেশিওতে না, যে এর এত মোল ওর অত মোলের সাথে বিক্রিয়া করে। এখন মোল নাম্বার মানে আবার আমরা কি জানতাম? সি ইন্টু ভিএল। সো সব বলদের যদি সি তোমার কনস্ট্যান্ট হয়, একই মান হয়, তা সি তো বাদ দেওয়া যায়। যার ভলিউম বেশি বলা যায় না তার মোল নাম্বারও বেশি? তুমি এখন সিম্পলি ভলিউম দিয়ে চিন্তা করো, শেষ। এখানে HCl এর সাথে সোডিয়াম হাইড্রোক্সাইড 1:1 রেশিওতে রিঅ্যাক্ট হবে, মানে বিক্রিয়া করলে সমতায় 1:1 থাকবে। তাহলে দেখেন তো এইটার, আচ্ছা এটা যদি কমপ্লিট রিঅ্যাক্ট নাও করে বা কারোর লিমিটিংও থাকে, তাতেও আমার কিছু আসে যায় না, এটা আলটিমেটলি বাফার বানাবে না। কেন বুঝছো তো? সবল অ্যাসিড সবল ক্ষার, এটা চিন্তা বাদ। ইথানোয়িক অ্যাসিড সোডিয়াম হাইড্রোক্সাইড, এটা নিয়ে আমি চিন্তা করবো। ইথানোয়িক অ্যাসিড সোডিয়াম হাইড্রোক্সাইড, তাহলে বাকি তিনটা নিয়ে চিন্তা করবো। বলেন এবার, এটা 30 মিলিলিটার আর 30 মিলিলিটার, এই দুটো বিক্রিয়া করে তো নাই হয়ে যাবে, পাত্রের মধ্যে কিচ্ছু থাকবে না। বুঝতে পারছিস কি? আচ্ছা, তারপরে 30.1 20.1, এই যে পাই গেছি, গ নাম্বারই কারেক্ট আনসার। বোঝো নাই? এটার পরিমাণ কি আছে? কম আছে, বুঝিস নাই? এটা লিমিটিং। আর নিচেরটা করতে গেলে আবার দেখেন, ও না নিচেরটা ঠিক আছে, এটা ভুল নাই, নিচেরটাও বাফার হবে না। কেন বাফার হবে না বুঝছস তো? না না, এটার মূল নাম্বার যা, ওটারও তো মূল নাম্বার তাই। হে বোঝে না, মানে এটা 30 × 0.1 যা হয়, এটা তো 15 × 0.2 তাই হবে তো, বুঝছিস তো? সো এইটাও কাটাকাটি যায়, নিউট্রালাইজ হয়ে যাবে, সিস্টেমে কিছু থাকবে না, অবশিষ্ট থাকবে শুধু ওই গ নাম্বারে। সো ডেফিনেটলি গ নাম্বার। কোনটা? টাইপিং মিস্টেক হইলে এটা 15 × 0.1। হ্যাঁ, যদি টাইপিং মিস্টেক হইতো তাহলে হচ্ছে এই ঘ নাম্বারও একই কারেক্ট আনসার হইতো। হ্যাঁ 0.2 ঠিকই আছে ওইটাই। আচ্ছা, তারপরে আসেন রাবো জাবোতে 22-এ আসা প্রশ্ন। নিচের কোনটি বাফার দ্রবণ? অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড আর HCl, তাহলে অ্যামোনিয়াম ক্লোরাইড হইতে পারে, হ্যাঁ এটা কনসিডার করা দরকার। ইথানোয়িক অ্যাসিড সোডিয়াম হাইড্রোক্সাইড কনসিডার করা দরকার, এটাও দুর্বল অ্যাসিড, ঠিক আছে। এই লাস্টেরটা আমার কনসিডার করারই দরকার নাই, কেন বুঝছস তো? সোডিয়াম হাইড্রোক্সাইড আর কি আছে? HCl, সবল অ্যাসিড সবল ক্ষার। আচ্ছা চলেন এবার ঘনমাত্রা, এটা কি অবস্থা আছে? 30 × 0.1 আর 20 × 0.2, কোনটায় বেশি আছে বলো? গুণ করে দাও, সিম্পলি গুণ করে দাও, 1000 দিয়ে ভাগ করা লাগবে না, ওইভাবেই গুণ করো আর কি। হ্যাঁ কোনটা বেশি আছে? ওইখানে কত? এই 0.3, তাহলে বেশি আছে কোনটা? HCl, তাহলে এটা বাফার হবে না, দুর্বলটা বেশি থাকা লাগবে আমাদের। আচ্ছা, তারপর এটা হচ্ছে 40 × 0.2 আর এটা হচ্ছে 30 × 0.3, তাহলে কত হয়? কোনটা বেশি বলেন? ওটা হচ্ছে 0.9, এটা হচ্ছে কত? 0.8, এটা হয় না, বুঝছস তো? আচ্ছা, তারপরে সোডিয়াম হাইড্রোক্সাইড, এই তাহলে বুঝে গেছি আনসার ভাই গ নাম্বারই হবে। তারপর একটু চেক করি, এটা হচ্ছে কত? 0.5, আর এখানে কত? 0.5, মানে এটা 5 আর কি। হ্যাঁ এটা কত? 8, তাই না?
এটা অনেক বেশি, হ্যাঁ। এই যে দুর্বলটা বেশি, সো হয়ে গেছে, এটাই বাফার। আচ্ছা পারবা এগুলা সব 23, হয়তো বা এখানে একাধিক থাকবে আর কি, একই জিনিস পারবি তো? জি ভাইয়া। আচ্ছা করবা। দেখো কতবার আসছে এই প্রশ্নটা, ভালো। নিচের কোনটি সম আয়তন 1m সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণের সাথে বাফার গঠন করবে? মানে সোডিয়াম হাইড্রোক্সাইডের যে আয়তন দিছি আমি, এই নিচেরগুলোরও ওই আয়তনই দিব। আয়তন ব্যাপার না, এবার চিন্তা করো মোলারিটি দিয়ে। মোল নাম্বার মানে আবারও বলতেছি মোলারিটি ইন্টু আয়তন। সো এবার যেহেতু তোমার কি কনস্ট্যান্ট করে দিছে বলেন তো, ভলিউমটা কনস্ট্যান্ট করে দিছে না, তার মানে যার মোলারিটি বেশি তার আসলে কি বেশি, মোল নাম্বারও বেশি। বস্তুটা বেশি। আচ্ছা তাহলে এখন আমাকে বলো, এটা তো 1m ছিল, তাহলে এখানে 1m এর বেশি আছে কোনটায়? 2m, এই যে ঘ নাম্বার। হ্যাঁ। আচ্ছা রাবো যাবো জব, দুটি অম্লীয় দ্রবণের পিএইচ যথাক্রমে 3 আর 6 হলে প্রথম দ্রবণটি দ্বিতীয় দ্রবণ অপেক্ষা কত গুণ বেশি অম্লীয়? কত গুণ বেশি অম্লীয়? খুব ভালো প্রশ্ন, বলেন তো কেমনে করা লাগবে, বুদ্ধি কি? তা তো করতে পারি না, কি বুদ্ধিটা আপনি করবেন করেন। আমরা কি লিখতে পারি pH1 বাই pH2, এইটা ইকুয়াল টু কি লেখা যাবে কত? লগ অফ H প্লাস আয়নের ঘনমাত্রা 1 বাই লগ অফ H প্লাস আয়নের ঘনমাত্রা 2, এটা কি বলা যায় বন্ধু? হয়ে গেছে তো। একজনের পিএইচ এর মান হচ্ছে, ক্যালকুলেটর হাতে নাও, একজনের পিএইচ এর মান হচ্ছে 3 আর একজনের হচ্ছে 6, ইকুয়াল টু, তাহলে এখানে আমি লগ অফ H প্লাস আয়নের ঘনমাত্রা 1 আর এখানে বসাবো লগ অফ H প্লাস আয়নের ঘনমাত্রা 2। এবার কি আমরা উপরে নিচে লগ কেটে দিব নাকি? ক্যালকুলেশন পারবি তো এটা? জি ভাইয়া। এইখানে H+1 এর ঘনমাত্রা বাই H+2 এর ঘনমাত্রা, এই যে রেশিওটা, এই রেশিওটাই হচ্ছে ওদের একজনের সাপেক্ষে আরেকজনের মানে একজনের সাপেক্ষে আরেকজনের শক্তি, বুঝেছো? করবা আর কি। আচ্ছা তারপর এটা কি, এই যে পাত্র, তোমাদের সৃজনশীল প্রশ্ন চলে এসছে। পাত্র আসা মানে সৃজনশীল, পাত্রগুলো একটু বেশি বড় ফেলছি আমরা, একটু সৌন্দর্য হয়ে গেছে, পরীক্ষার হলে তো আর এত সৌন্দর্য থাকবে না। প্রথম ও দ্বিতীয় পাত্রের মিশ্রিত দ্রবণে, প্রথম ও দ্বিতীয় পাত্রের মিশ্রিত দ্রবণে সামান্য ক্ষার যোগ করলে পিএইচ এর মানের পরিবর্তন হবে কি? বিশ্লেষণ করো, মানে থিওরিটিক্যাল প্রশ্ন, কোনো ব্যাপার না। কিভাবে করবো বলো? এইচে একটা জৈব অ্যাসিড, জৈব অ্যাসিড যদি হয় তাহলে সংকেত তো এইভাবে লেখাটা উচিত হয় নাই, আপনারা কি বুঝছেন? জৈব অ্যাসিডের হাইড্রোজেন থাকে কই? লাস্টে থাকে। যাই হোক, যার কে এর মান দেওয়া আছে এবং এম এর পারমাণবিক ভর, পারমাণবিক সংখ্যা হচ্ছে 19। এম মানে বুঝছো তো এটা, তার মানে এই এমওএইচটা কে বলেন তো আমাকে একটু? পটাশিয়াম হাইড্রোক্সাইড, ঠিক আছে? তাহলে কোনো একটা জৈব অ্যাসিডের সাথে তুমি চিন্তা করো সোডিয়াম হাইড্রোক্সাইড, পটাশিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়া, তাহলে এইচ এর সাথে পটাশিয়াম হাইড্রোক্সাইড মানে অ্যাসিড আর ক্ষারের বিক্রিয়া এখন লেখা লাগবে আমাদের। তাহলে কি লিখবো আমরা? কে এ প্লাস পানি। ওকে, সো এবার দেখেন আপনি মোল নাম্বার বের করতে পারবেন না? এই দুইটা গুণ করে 1000 দিয়ে ভাগ করলে আমরা পাবো কেওএইচ এর মোল নাম্বার কত, আর এখানে আমরা পাবো হচ্ছে অ্যাসিডের মোল নাম্বার কত। কোনটার মোল নাম্বার বেশি একটু দেখো তো? 40 × 0.2 ভাগ 1000, আর এটা হচ্ছে 60 × 0.2। ডেফিনেটলি অ্যাসিড বেশি, ঘনমাত্রা তো সেম, বুঝে না? তাহলে তুমি হিসাব করে দেখাবা যে মোল নাম্বার এখানে বেশি ছিল কার? মোল নাম্বার অফ অ্যাসিড ইজ গ্রেটার দ্যান মোল নাম্বার অফ কি? কেওএইচ। অতএব মিশ্রণটি কি তৈরি করে বলেন তো? একটি বাফার দ্রবণ তৈরি করে। এই বুজুং বাজুং দিয়ে তারপরে কি বলবা? যেহেতু এটা বাফার দ্রবণ তৈরি হয়, তার মানে সুতরাং সামান্য ক্ষার যোগ করলে পিএইচ এর মানের পরিবর্তন হবে না। শেষ, বুঝছো বন্ধু? জি ভাইয়া। শেষ। তারপরে কি বলেছে? মব 23 2 ও 3 নং পাত্রের মিশ্রিত, আল্লাহ রে, 2 আর 3 নাম্বার পাত্রের মিশ্রিত দ্রবণে সামান্য পরিমাণ 1 নং পাত্রের দ্রবণ যোগ করলে পিএইচ এর মান পরিবর্তিত হবে কিনা, এটাকে বলে সৃজনশীলতা। পাত্রের ছবি ছবি আঁকে দিছে, এইটা নাকি সৃজনশীলতা? আল্লাহ। 2 আর 3 নং পাত্রের মিশ্রণ, আচ্ছা 2 এর সাথে 3 মিশাইছে, খেয়াল করো, এটা হচ্ছে পটাশিয়াম হাইড্রোক্সাইড আর হচ্ছে ইথানোয়িক অ্যাসিড। সো এবং এখানে পরিমাণ বেশি আছে কোনটার বলেন তো? ইথানোয়িক অ্যাসিডের না? হ্যাঁ,
মোলারিটিও বেশি, আয়তনও বেশি। খেয়াল করছস? মোলারিটি বেশি না, মোলারিটি কম, বাট আয়তন যেহেতু বেশি ওইখানে ডেফিনেটলি মোল নাম্বারটা বেশি হবে আর কি, দেখবা। সো তার মানে আলটিমেটলি এটা বাফার দ্রবণ তৈরি করবে। পারবেন তো হিসাব করতে মোল নাম্বার বের করে? জি ভাই। পারবো। বাইর করার পরে যদি ভাই বাফার দ্রবণ হয় তাহলে এবার বলো 1 নাম্বার পাত্রে কি আছে? সালফিউরিক অ্যাসিড। এইটাকে যদি তুমি ওর মধ্যে যোগ করো তাহলে বলো বাফার দ্রবণ যদি হয় তাহলে বলবা যে ভাই পিএইচ এর মান চেঞ্জ হবে না। যদি বাফার দ্রবণ না হয় তাহলে পিএইচ এর মান চেঞ্জ হবে। বুঝতে পারছিস? মানে এখানে যে ডেটাগুলো দেওয়া আছে এটার কোনো কাম নাই। 2% W/V এটা দিছিল অন্য কাজে। এটা হচ্ছে এটা কত ঘ নাম্বার প্রশ্ন না? তো এই বছর বোর্ডে দেখবি যে ক খ কোনো এক জায়গায় হচ্ছে এই ডেটাটা কাজে লাগছে, এই জন্য দিছে। বুঝতে পারছেন কি আপনারা? ওকে, তারপরে এইটা খুব ইন্টারেস্টিং একটা পয়েন্ট। এটা আগে আমি ক্লাসে মনোযোগ দিয়ে দেখাইতাম না, এই জাস্ট মুখে বলে দিতাম। এই বছরই প্রথম তোমাদেরকে দেখাচ্ছি। এটা দেখলাম এখনকার বইগুলোতে একটু এটা নিয়ে তাফালিং করছে, এই জন্য বলতেছি আর কি। বাফার ক্ষমতা, যেটার কথা একেবারে প্রথম দিন বলছিলাম যে বাফার ক্ষমতা বলে একটা ব্যাপার আছে। অর্থাৎ তোমার কোনো একটা বাফারের মধ্যে আছে যে অল্প পরিমাণে অ্যাসিড বা ক্ষার দিচ্ছি বাট পিএইচ চেঞ্জ হচ্ছে না, কিন্তু বেশি দিলে তো চেঞ্জ হয়ে যায় পিএইচ এর মান, তাই না? তখন কথা হচ্ছে কতখানিক দিলে তারপরে পিএইচ চেঞ্জ হবে। এটার একটা হিসাব আছে না নিশ্চয়ই, যে কি পরিমাণে সে রেজিস্ট করতে পারে। বুঝতে পারছিস কি আমার কথা? সেই রেজিস্টিভিটিটা আমরা যখন কাউন্ট করি তখন এই ফর্মুলার মাধ্যমে করা হয়, এবং জিনিসটা কিচ্ছু না, আমি ওই বাফার দ্রবণের পিএইচ এর মান একক পরিমাণে চেঞ্জ করব। অর্থাৎ ধরো এখন আমার পিএইচ আছে হচ্ছে কথার কথা 6.5, তার মানে কি অম্লীয় বাফার। 6.5 থেকে আমার নিয়ে যেতে হবে কোথায়? +-1-এ। একক পরিমাণ চেঞ্জ করতে হবে, অর্থাৎ একক পরিমাণ বাড়াইতেও পারি, একক পরিমাণ কমাইতেও পারি। এটা করার জন্য আমার যত মোল অ্যাসিড বা ক্ষার যোগ করা লাগবে সেই মানটাকেই বলে হচ্ছে ওই বাফার দ্রবণের বাফার ক্যাপাসিটি, বাংলায় বলা হচ্ছে বাফার ক্ষমতা। তোমরা বোঝো নাই? বোঝো নাই বাবা? বুঝছিস কিনা বলবি তো? আমি দ্রবণটার পিএইচ এর মান একক পরিমাণে চেঞ্জ করতে চাই। ওর পিএইচ এর মান ধরে নেওয়া গেল 8.2, ব্যাপার না? তাহলে আমি কি করব? হয় পিএইচ এর মান এক একক যোগ বাড়াবো, অথবা পিএইচ এর মান কি করবো? এক একক কমাবো। এই বাড়ানো বা কমানো করতে গেলে কি করা লাগবে? আমার অ্যাসিড যোগ করা লাগবে, নাহলে ক্ষার যোগ করা লাগবে, হিসেবে তো করা লাগবে। সো যত মোল অ্যাসিড বা ক্ষার যোগ করলে পিএইচ এর ওই শিফটটা হয় তাকে বলা হচ্ছে ওই অ্যাসিড বা ওই ক্ষারের ওই বাফার দ্রবণের বাফার ক্যাপাসিটি। সো এখন এই সংজ্ঞার মধ্যে আমি একটা ভুল খুঁজে পাইছি, ভুলটা আমি ঠিক করে নিয়ে আসছি। সেই ভুলটা হচ্ছে, শোনো, বইতে লেখা হচ্ছে যত মোল অ্যাসিড বা ক্ষার যোগ করা লাগে। তোমরা কি একটা জিনিস বুঝতেছো? ধরো কোনো একটা বাফার দ্রবণের পিএইচ এর মান একক পরিমাণে চেঞ্জ করার জন্য আমার সালফিউরিক অ্যাসিড ঢালা লাগছে 0.2 মোল অ্যাসিড ঢাললে তারপরে পিএইচ এর মান এক একক কমে আসছে। আমি ওই কাজটাই যদি HCl দিয়ে করতে যাইতাম তাহলে আমাকে একটু বলেন তো মানে তখনও কি 0.2 মোলই ঢালা লাগতো, নাকি কম বা বেশি আছে? আর একটু বেশি লাগতো। আর একটু বেশি মানে কতটুকু লাগতো? এক্স্যাক্টলি তো বলা যায় 0.4 মোল লাগতো। কেন বোঝো নাই? ওর প্রতি মোল থেকে 2টা করে প্রোটন আসে, আর এর কি একটা করে প্রোটন আসে না? কেউই বুঝতেছে না। তাহলে এইটার 0.2 মোল যে কাজ করবে, এটার তো ওই একই কাজ করাইতে গেলে আমার 0.4 মোল ঢালা লাগবে। সো এখন বইতে কোথাও বলা নাই, আমি গুগল ঘেটেও দেখলাম তারাও কোনো কথা বলে নাই যে কোন অ্যাসিড বা কোন ক্ষারকে ঢালবো। দ্য আনসার ইজ ভাই মনোপ্রোটিক অ্যাসিড বা ক্ষার ঢালা লাগবে। মানে এটা কমন সেন্স। এটা যদিও বইয়ের সংজ্ঞা নাই, ইন্টারনেটের কোথাও আমি পাই নাই, বাট আমি নিজে সাহস করে ডেফিনেশনটা চেঞ্জ করে নিয়ে আসছি, অ্যান্ড ইউ ক্যান ট্রাস্ট অন মি। মানে জিনিসটা আসলে এরকম হওয়া উচিত আর কি। এই যে প্রতি লিটার বাফার দ্রবণে যত গ্রাম অণু, এই যে যত গ্রাম অণু বলছে বইতে, গ্রাম অণু মানেই কি বলেন তো? মোল বুঝবেন আপনি? যত মোল, এইটুকু আমি এক্সট্রা লাগাইছি, মনোপ্রোটিক তীব্র অ্যাসিড বা ক্ষার যোগ করা লাগে। মনোপ্রোটিক কথাটা বইতে নাই, তুমি চাইলে পরীক্ষা নাও লাগাইতে পারো, বাট তোমার কমন সেন্স ইউজ করে দেখো, এটাই হওয়ার কথা। তীব্র অ্যাসিড অথবা তীব্র ক্ষার যোগ করার ফলে বাফার দ্রবণের পিএইচ এর মান এক একক পরিবর্তিত হয়, তাকে উক্ত বাফার দ্রবণের বাফার ক্ষমতা বলে। বাফার ক্ষমতাকে হচ্ছে বিটা দিয়ে প্রকাশ করে, বিটা বাফার ক্যাপাসিটি। তাহলে বাফার ক্যাপাসিটির ইকুয়েশনটা কি হবে? উপরে কি থাকবে? যত মোল অ্যাসিড বা ক্ষার যোগ করছি, এই যে এটা 1 লিটার, আমি 1 লিটার কথা বলতে ভুলে গেছিলাম, 1 লিটার দ্রবণে যোগকৃত অ্যাসিড বা ক্ষারের মোল সংখ্যা। আর নিচে থাকবে কি, ওই যে বলতেছিলাম না একক পরিমাণে পিএইচ পরিবর্তন করা লাগবে, তাহলে নিচে হচ্ছে পিএইচ এর শিফট কত হয়েছে। মানে আমি আন্দাজে ধরো 5 মোল ঢেলে দিছি, 5 মোল ঢালার ফলে দেখলাম পিএইচ এর মান 2.5 ঘর কমে আসছে। তাহলে আমার কি করা লাগবে? উপরে বসাবো আমি 5, আর নিচে বসাবো কি 2.5 ঘর পরিবর্তন হয়েছে। তাহলে এখান থেকে পেয়ে যাবো না যে পার ইউনিট পিএইচ চেঞ্জের জন্য আমার কত মোল করে কাজ করছে। বুঝতে পারছিস কি বাবা?
আচ্ছা, যদিও এই ইকুয়েশনটা এইভাবে লেখা ঠিক না, এটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন। কারণ তোমরা বোঝো কিনা জানি না, কোনো একটা বাফার দ্রবণের প্রথম অবস্থায় তার যে পরিমাণে বাফার রেজিস্টিভিটি থাকে, যতই অ্যাসিড ঢালতে থাকি বা যতই খাট ঢালতে থাকি, তার রেজিস্টিভিটি কি কনস্ট্যান্ট থাকে নাকি চেঞ্জ হয়? চেঞ্জ হয়, ডেফিনেটলি চেঞ্জ হয়। এটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন, যেটা তোমাদের বাচ্চা লেভেলে এইভাবে লেখছে বইতে। যাই হোক, কিছু না, আসো এবার এই জাস্ট সংজ্ঞাটা জেনে রেখো আর কি, পরীক্ষায় কখনো আসতে দেখা যায় নাই। মেকিং দ্য বেস্ট বাফার সলিউশন, এটা আমাদের আজকের লাস্ট টপিক। তোমাদের ক্লাস আজকে মনে হয় একটু বেশি লম্বা হয়ে যেতেছে না? কই, এত লম্বাও তো হইতেছে না, এসে তো অনেক লম্বা লম্বা ক্লাস নিয়েছি, কিন্তু সবাই ঘুমাইতেছো। আসো বন্ধু, মানে আমি একটা বাফার দ্রবণ বানাবো, বাট সেই বাফারটা হবে আমার বাজারের বেস্ট বাফার। মানে হচ্ছে তার মধ্যে তুমি অনেক বেশি অ্যাসিড বা অনেক বেশি ক্ষার যোগ করলেও যেন তার পিএইচ এর মানটা তেমন একটা চেঞ্জ না হয়। দিস ইজ হোয়াট আই ওয়ান্ট। আমার কথা কি বুঝছিস বাবা? কোনো একটা বাফার তুই বাজার থেকে কিনে নিয়ে আসছিস, তাতে একটু উনি থেকে তুনি হইলেই তার পিএইচ এর মান চেঞ্জ হয়ে যায়। ওটা কি ভালো বাফার? তো এটা বলদ মার্কা বাফার। তাইলে আমার এমন একটা বাফার দ্রবণ বানাইতে হবে যে বাফার দ্রবণে অনেক পরিমাণে, মানে অনেক না, মানে মোটামুটি আরও বেশি পরিমাণে অ্যাসিড বা ক্ষার ঢাললেও যেন তার পিএইচ এর শিফট না হয়। কনসেপ্টটা খুব সুন্দর, কনসেপ্টটা একটু বোঝো। তুমি কি চাও আসলে? অম্লীয় বাফার নিয়ে আগে চিন্তা করো, তুমি কি চাও? বাফার দ্রবণের পিএইচ এর মানটা যেন কি থাকে? কনস্ট্যান্ট থাকে। দ্য ওয়ার্ড ইজ এক্স্যাক্টলি কনস্ট্যান্ট যেন থাকে। এখন লুক এট দ্য ইকুয়েশন অফ পিএইচ। এই পুরো সমীকরণে কনস্ট্যান্ট কি আসলে বলতো? পুরো আল্লাহ বাঁচাইছে, একটা ব্যাচে আমার একটা স্টুডেন্ট বলছিল এখানে লগ জিনিসটা কনস্ট্যান্ট, মানে এলওজি, এটা নাকি কোনোদিন চেঞ্জ হয় না। ও সারা জীবন দেখছে এলওজি। ফাজিল কোথাকার। এই যে এই সান্দ হইতেছে কনস্ট্যান্ট। এই সান্দ যেহেতু কনস্ট্যান্ট, তাহলে তোমরা কি বোঝো, তুমি যে পিএইচ কে স্থির রাখতে চাচ্ছ, তাহলে পিএইচ এর মানটা আসলে এইটার সমান করতে পারলেই শান্তি। ওই পার্টটা বাদ দাও। কেউ বোঝেন আমার কথা? মানে এই জায়গার ভেরিয়েবল পার্টটা কি? ভেরিয়েবল জিনিসটা হচ্ছে এই দুইটা রাশি। সল্টের ঘনমাত্রা তুমি ইচ্ছা মতো চেঞ্জ করতে পারো, অথবা অ্যাসিডের ঘনমাত্রা তুমি ইচ্ছা মতো চেঞ্জ করতে পারো। এই দুইটা তোমার ইচ্ছাধীন রাশি। পরাধীন রাশি এখানে কোনটা? ওই পিএইচ এর মান। একমাত্র কনস্ট্যান্ট এইটা। তাহলে পিএইচ শুড বি কনস্ট্যান্ট। তার মানে বেসিক্যালি এই পার্টটুকুরে তুমি যদি প্যাকেট করে নর্দমায় ফেলে দিতে পারো, তাইলে এই কাজ শেষ। তোরা কি বুঝছিস আমার কথা? এই বেটা, তোরা ওই যে নদী পারাপারের অঙ্ক করস নাই, কি জানো? টি ইকুয়াল টু কি বলে? ডি বাই কি সাইন আলফা, ইউ সাইন আলফা না ভি সাইন আলফা, কি বলস? আচ্ছা ওই হইলো ইউ। আচ্ছা হইছে, তোরা ইউ কারে বলস ভি কারে বলস তার উপরে তো ডিপেন্ড করে। এখন কথা হচ্ছে, তোরা বলিস না যে আমার সবচেয়ে সর্বনিম্ন সময় তাড়াতাড়ি নদী পার করে ফেলা লাগবে, টাইমের মানটা কি হওয়া লাগবে? তাহলে সবচেয়ে ছোট। এটার মান ছোট বানাইতে গেলে কি করা লাগবে? নদীর চওড়া কমায় দিতে হবে। নদীর যে চওড়া আছে ডি, এটাকে যদি আমি চাপায় নিয়ে আসতে পারি, আমি ধর ড্রেনের মতো বানাই দিছি, এক লাফ দিয়ে নদী পার হয়ে যাওয়া যাচ্ছে। এইটা করা যায়। এখন ডি কি আসলে চেঞ্জ করা যাবে? এটা কি ফাইজলামির কথা? নদীর চওড়া তো আর আমি কমাইতে পারবো না। তার মানে কি এই জিনিসটা আমার বলা লাগবে না? কি বলেন তো? কনস্ট্যান্ট একটা জিনিস। ভি, ওই বেটা সাঁতারের বেগ বা সাঁতারের যে ফোর্স, ওইটাকে কি তুই চাইলে বলতে পারবে এই জোরে জোরে সাঁতার কাট? এটা তো সম্ভব না। তুমি এখানে খেলাটা খেলবা কারে নিয়ে? এই সান্দুরে নিয়ে, অ্যাঙ্গেল মানে সাইন আলফার ভ্যালুটাকে নিয়ে। তারপরে তুমি কি বলে, সাইন আলফার ভ্যালুটা যখন কি হবে? ম্যাক্স হবে। এটার ভ্যালুটা যখন সবচেয়ে বড় হবে, তখন এই টি এর মানটা কি হবে? সবচেয়ে ছোট হবে। সাইন আলফার ম্যাক্স ভ্যালু কত? 1। সেখান থেকে তুমি আলফা বাইট করে ফেলতেছো যে 90 ডিগ্রি হওয়া লাগবে, মানে সামথিং লাইক দ্যাট। তোমার এইখানে কি করা লাগতেছে? পিএইচ এর মানটা তুমি চাচ্ছিলা ধ্রুব রাখো, পরিবর্তন যেন না হয়। তো পুরো ইকুয়েশনটার দিকে চাইয়ে দেখো, পিএইচ ইকুয়াল টু ধ্রুব প্লাস আগডুম বাগডুম। এই আগডুম আর বাগডুম পার্টটাকে যদি তুমি প্যাকেট করি রাস্তায় ফেলে দিতে পারো, তাইলেই তো হয়ে যায় পিএইচ এর মানটা কনস্ট্যান্ট। তো তুই কি করবি এখন? তুই বল আমাকে, তুই কি চাস? কি বুঝলি এখান থেকে বলতো? পিএইচ ধ্রুব রাখতে হলে এই যে সান্দুটা, তোমরা বুঝিছো কিনা জানি না, এই দুটো ঘনমাত্রা সমান হওয়া লাগবে। লগ অফ সল্ট বাই লগ অফ অ্যাসিড, এইটার মানটা হওয়া লাগবে কি বলো তো? 0। এইটার মান 0 হওয়ার মানে কি? লগ কতর মান 0? 1 এর মান না? তার মানে সল্টের ঘনমাত্রা বাই হচ্ছে অ্যাসিডের যে ঘনমাত্রা, এটা রেশিও ইকুয়াল টু হওয়া লাগবে 1। তার মানেই দাঁড়াচ্ছে আমাদের সল্টের ঘনমাত্রা ইকুয়ালস টু কি হওয়া লাগবে? অ্যাসিডের ঘনমাত্রা। তাইলেই তোমার ওই জিনিস হবে।
আর এইখানে আমি আর করতেছি না, এখানে তোমরা বোঝো না সান্দুরা, এখানে কি আসবে বলো তো, সল্টের ঘনমাত্রা ইকুয়াল টু বেইজের ঘনমাত্রা, মানে একই ঘনমাত্রা দুইটা মিশাইতে হবে। বাস্তবে আসলেই তাই করা হয়। বাফার দ্রবণ বানানোর সময় দুইটারই ঘনমাত্রা, দুইটা কথা মনে রাখবা আর কি। বাফার দ্রবণ বাস্তবে যদি কোনোদিন বানাইতে যাও, দুইজনেরই ঘনমাত্রা সমান ঠাস ঠাস করে মেরে দিবা। ঘনমাত্রা মানে বেসিক্যালি মোল সংখ্যা, এগুলো তো বুঝো তো, মোল সংখ্যার ফর্মুলা, মানে এর যত মোল ঢালছো ওরও তত মোল ঢালবা। এক। দুই নাম্বার কথা হচ্ছে যে দ্রবণটা আলটিমেটলি বানাচ্ছ, সেই দ্রবণের মধ্যে যে পরিমাণে সল্ট ডিজলভ করা যায়, অর্থাৎ সর্বোচ্চ সম্পৃক্ত অবস্থায় যাওয়া যায়, তার চেয়ে আর একটু বেশি করে ঢালতে হয়। এইটা কেন করে আমি গতকালকের ক্লাসে বলছি, তোমরা একটু দেখো বাফার দ্রবণের ক্রিয়া কৌশল আলোচনার সময় যে পরিমাণে বলছিলাম মনে আছে, লবণ যে পরিমাণে ভাঙতে পারে তার চেয়ে আরও বেশি করে ঢালা লাগে। এখন ভাবতেই পারো যে তুই তো অ্যাসিডের কথা বললি না, অ্যাসিডের কথা বলা লাগবে না, লবণটা তো থাকে বেশি সবল তড়িৎ বিশ্লেষ্য। সো লবণ যে পরিমাণে ভাঙতে পারে, অ্যাসিড তো এমনিও তার চেয়ে কম পারে। তো লবণ যে পরিমাণে ভাঙতে পারে তার চেয়ে যদি বেশি দিয়ে দাও লবণটাকেই, তাহলে অ্যাসিড তো তুমি ডেফিনেটলি সমান পরিমাণেই দিবা। তার মানে অ্যাসিড অবশ্যই যে পরিমাণে ভাঙতে পারতো তার চেয়ে আরও অনেক বেশিই দিছো, কোনো সমস্যা নেই। তোমরা বোঝো না আমার কথা? সো এই আর কি ভাই, এত কথা যদি না বোঝো টেনশনের কিছু নাই, খুব ভালো একটা বাফার হবে যেটা খাইয়ে তোমার খুব শান্তি লাগবে যদি সল্টের ঘনমাত্রা অ্যাসিডের ঘনমাত্রা সমান হয়, অথবা ক্ষারীয় বাফার হলে সল্টের ঘনমাত্রা বেইজের ঘনমাত্রা সমান হওয়া লাগবে। দ্যাটস ইট। আচ্ছা, এরপরে আরও কিছু তামাশা করা যায়। এটা একটা প্র্যাকটিক্যাল জিনিস, বাস্তবে করে দেখছে যে আমি যদি দুইটার ঘনমাত্রার মান সমান না করি, আমার মন চাইছে আমি করব না, তোর কি, না করতেই পারি। অত ভালো বাফার হবে না। ভালো বাফার হবে কখন? যখন দুইজনের ঘনমাত্রা সমান হয়। তো কথা হচ্ছে তাহলে কত পার্থক্যে রাখলেও তারপরে বাফারিংটা কাজ করে। তোরা কি আমার কথাটা বুঝছিস বাবা? আমি তো একটাকে চাইলে বেশি, একটাকে চাইলে কম ঢালতেই পারি। যত তুই উল্টাপাল্টা ঢালবি তত বুঝবি যে ওর বাফারিং ক্যাপাসিটি ভালো না। এখন তাহলে কত ডিফারেন্সে ঢাললেও কাজ করে সেটা এক্সপেরিমেন্ট করে দেখা গেছে। পয়েন্ট এবং এই মানটা দেখেও তোমাদের একটু টের পাওয়ার কথা যে মানটা আসলে এক্সপেরিমেন্ট করেই বের করতে হবে তা না, এটা সিম্পল একটা হিসাবেও বের করা যায় আর কি। তোমরা নিজেরা কইরো, একটু ভাইবো, বলো দেখি কোন মানে কি বোঝা উচিত এখান থেকে নাম্বার দেখা। 0.1 থেকে 10 মানে বোঝা নাই? নাম্বারটা দেখে কিছু মনে হচ্ছে না? এই যে সল্ট বাই অ্যাসিড বা সল্ট বাই বেজ, এটার রেশিও কত হইলে সবচেয়ে ভালো হয়? 1। 0.1 এখনো বোঝা নাই বন্ধু? এইবার বলো তো 10-এর খেলা কেন? আরে লগের ব্যাপার তো বেটা, বেইজে তো 10। এবার আরো আমার বলে দিতে হইলে আর তোমারে আমার ভাই হবে না। তোমার কি অঙ্ক পড়াইতে বসছি আমি এখন? আমি কি অঙ্কের মাস্টার? যাই হোক, এটা আসলে হিসাব করেই বের করা যায় আর কি। এখন ঘটনা হচ্ছে যে পরীক্ষা থেকে জানা যায়, মানে বইতে ভাবে লিখছে, আমিও লিখে নিয়ে আসছি, মানে ব্যাপারটা সিম্পল ক্যালকুলেশন। সো পরীক্ষা থেকে জানা যায় বাফার দ্রবণের কার্যকারিতা আদৌ থাকবে, মানে আদৌ সেটা বাফারিং কাজ করবে কিনা, যদি এই দুইটার ঘনমাত্রা যে রেশিও সেটা 0.1 থেকে 10-এর মধ্যে হয়ে থাকে। অর্থাৎ তুমি ধরো অ্যাসিডের ঘনমাত্রা 1, অ্যাসিড তুমি 1 মোল ঢালছো, তাহলে লবণ তুমি 1 মোল ঢাললেই বেস্ট হইতো। না ভাই 1 ঢালবো না, একটু বেশি ঢালি, ডাল 2, 3, 4, 5 করতে করতে কত যাবা, 10 মোল পর্যন্ত যদি যাও তখনও বাফারিং কাজ করবে, তার উপরে গেলে আর কাজ করবে না। তোরা কি বুঝছস বাবা আমার কথা? অথবা তুমি আর এক কাজ করতে পারো যে ভাই আমি অ্যাসিড ঢালছি 10 মোল, তাহলে আমি লবণ আগের বার বেশি ঢালছিলাম, এবার লবণ কম ঢালবো। কম ঢাল, ভালো কাজ করবে না। কত কম ঢালবো? 0.1, মানে সরি 10 ঢাললে তো এই জায়গায় 1 হয় আর কি। সো এটার 10 মোল ঢাললে এটার 1 মোল ঢালবো, তার মানে রেশিও কত আসে? 0.1 আসে। কোনো প্রবলেম নেই, তাতেও কাজ করবে, বাট ভালো কাজ করবে না আর কি। এর বাইরে গেলে আর কাজ করে না, বাফারিংটা কাজ করে না। সো এখন তার মানে একটা মজার ব্যাপার চিন্তা করা যায়। কি চিন্তা করা যায় জানো? এই যে দেখো এখানে লেখা আছে, এই কি জানি, ওই যা কিছু এতক্ষণ মুখে বলছি আমি, এগুলো এই কথাটাই বাংলায় বলছে আর কি। এই যে দেখো তো, বোঝো কিনা? দ্রবণের পিএইচ আর পিকে এর পার্থক্য যত বেশি হয় বাফার দ্রবণের কার্যকারিতা তত কমে যায়। যেটাকে আমি বলছি কি পিএইচ এর মানটা পিকে এ রাখতে পারলেই ভালো হয়। ওরা বলছে পার্থক্য যত বেশি হয়। আবার বাফার দ্রবণের পিএইচ অ্যাসিডের পিকে এর পার্থক্য যত দূরও, একই কথা বারবার ঘুরায় ফিরে বইতে। আচ্ছা এই যে দেখো, অম্লীয় বাফার দ্রবণের পিএইচ তুমি যে শিফট করতেছো, সেই শিফটিংটা সর্বোচ্চ হইতে পারে 1 অথবা মানে +1 অথবা -1, মানে দ্যাটস এ মাস্ট। তোরা মনে হয় বুঝছ না আমার কথা আমি কি বলছি?
মানে পিএইচ এর মান মূলত আমরা কি রাখতে চাই, পিকের কাছে রাখতে চাই না, তার চেয়ে বেশি বা কম যে হইতে পারে, কত বেশি বা কত কম হইতে পারে, এটা বেসিক্যালি 1। কেন 1 তার হিসাবে খুবই সহজ, একটু আগে আমি দেখায় আসছিলাম। এইখানে যে সল্ট বাই অ্যাসিডের যে রেশিওটা, হ্যাঁ এইখানে আসলে কত, সবচেয়ে লোয়েস্ট মান কত, log 0.1 না? তখন দেখেন কি আসে। আর এইবার যদি আমি বসাই লগ কত 10, এই যে এইটা করলে আসবে হচ্ছে -1, এটা করলে আসবে হচ্ছে +1। এই জন্যই বলছে প্লাস বা -1 হয়, ওর ক্ষেত্রে একই কাহিনী। তোরা কি বুঝছিস রে বাবা? বুঝছি। আচ্ছা, তারপরে চলো রক্তের বাফার ক্রিয়া। এটা আমি দেখাইতে চাই নাই, কোনো বইতে নাই, আমি বহুত খোঁজাখুঁজি করছি, বাট জিনিসটার আইডিয়াটা খুবই সুন্দর। ছোট করে একটু দেখাই দে, বেশি ডিটেল। ও তাহলে তো ভালো, এখানে দেখে নিবা। বাট সিম্পল হিসাব, কার্বনিক অ্যাসিডকে মানে কখনো যদি তোমার এরকম লিখতে বলে আর কি, ধরো যে ভর্তি পরীক্ষায় লিখতে বলছে কার্বনিক অ্যাসিডকে ভাঙবা, তাহলে কি লিখবা, H+ যোগ হচ্ছে HCO3-। এটা হচ্ছে অ্যাসিডের ভাঙন। আর লবণ কোনটা আমাদের, সোডিয়াম বাইকার্বনেট NaHCO3-। এটা ভাঙবে কেমনে, Na+ যোগ হচ্ছে HCO3-। দেয়ার ইউ গো। তুমি কি পেয়ে গেছো, এইখানে একটা আয়ন, এইখানেও সেম আয়ন পেয়ে গেছো, তার মানে কমন আয়ন ইফেক্ট কাজ করতেছে। এইবার এখানে খেলা হবে, বুঝেছ? দ্যাটস ইট, সহজ। তারপরে তার আর পর নেই কোনো ঠিকানা। আগামী ক্লাস কবে, শিডিউল অনুযায়ী হিসাবে আসতেছে 13 তারিখ। 13 তারিখ ক্লাস হবে ইনশাল্লাহ। আমি কয়েকদিন বেশ টান দিয়ে ক্লাস নিব। সো তারপর আবার আমাদের শুরু করতে হবে দ্রাব্যতা, তাই না? আজকের ক্লাস নিয়ে আর কতটা লেকচার লাগবে? আগামী ক্লাসেই শেষ, বেসিক্যালি আজকেই শেষ। আগামী ক্লাসে যদি তোমাদের কারো প্রশ্ন থাকলে ভালো, না থাকলে আমি কিছু হয়তো বোর্ড কোশ্চেন দেখাইতে পারি, না করে আগামী ক্লাসে আমি সলিবিলিটিও শুরু করে দিতে পারি, তাও ঠিক নেই। ঠিক আছে, মানে অ্যাসিড ঘেরা আর ওরকম দেখানোর কিছু আছে বলে আমার মনে হচ্ছে না আর কি। বাফার দ্রবণ দেখানো হয়ে গেছে মানে। ও একটা ছোট টপিক বাকি আছে, ওই যে তোমার যেটা আমি প্রতি বছর ভুলে যাই, সেটাকে বলছিলাম মনে করে দিতে, ও তো ক্লাসই করতেছে না কয়েকদিন, কই যায় আল্লাহ জানে। সেই টপিকটা হচ্ছে, আমাকে অবশ্যই তিহা আজকে রাতেই মনে করে দিবি, আজকে রাতে এবং কালকে রাতে, কারণ পরশু যেহেতু ক্লাস। সেই টপিকটা হচ্ছে তোর ওই যে অক্সি অ্যাসিড এবং হাইড্রো অ্যাসিডের তীব্রতা কিভাবে বোঝে, মানে সালফিউরিক অ্যাসিড যে সালফিউরাস অ্যাসিডের চেয়ে বেশি শক্তিশালী, এটা বুঝবোটা কীভাবে, হ্যাঁ এটা সংকেত দেখে বোঝা যায়, ওইটার কৌশলটা একটু দেখাই দিতে হবে আর কি, বুঝেছো? বোঝা না? ওকে ঠিক আছে তাহলে, আল্লাহ হাফেজ। হ্যাঁ, ক্লাস শেষ। ওয়ালাইকুম আসসালাম।